ইরাম মাহমুদ লিখেছে আসসালামু আলাইকুম। অতনু দেওয়ানজি লিখেছে মেনশন করো তোমরা সবাইকে। আর গত ক্লাসে আমাদের কিছু প্রবলেম ছিল, তো গত ক্লাসে টেকনিক্যাল এরর। আজকে পুরো সেটআপটাই এভাবে আমি ক্লাস নেব, যেগুলো অ্যানিমেশন দেখানো সেগুলো আমি টিভিতে তোমাদেরকে দেখাবো, আর যেগুলো লেখার সেটার জন্য আমার জন্য ডেডিকেটেড বোর্ড আছে। আর আমি এই বোর্ডে তোমাদেরকে যেই লেখার পার্টগুলো রয়েছে সেগুলো সব লিখে বুঝিয়ে দেখাবো। তো তোমরা জানাও আজকে যে আজকে প্রথম থেকে আমি ক্লাসটা শুরু 6:15, বাট আমি একটু আগে চলে এসেছি এর জন্য যে তোমরা সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, তোমরা সবকিছু ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, এখানে লেখাগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এইখানে লেখাগুলো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এই জিনিসটা একটু কমেন্টে জানাও। আমরা যখন জেনে যাবো যে তোমরা সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, তখন আমরা ক্লাস শুরু করে দিতে পারবো। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, একসাথে অনেকে সালাম দিচ্ছ। রুবি আক্তার, রিমি, ইয়াসিন আরাফাত, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আজকে পুরো ক্লাস জুড়ে আমরা এরকম লাইটিংই থাকবো, সো কোনো সমস্যা হবে না কারো কোনো টপিক বুঝতে। জাস্ট কথাটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও, সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও। শাহরিয়ার স্যার, আসসালামু আলাইকুম। অল ক্লিয়ার। আচ্ছা, আমি গত ক্লাসে যেহেতু আমাদের টেকনিক্যাল কিছু এরর ছিল, গত ক্লাসের কিছু ছোট টপিক জিনিসগুলো যেগুলো আমাদের আজকের ক্লাসে লাগছে সরাসরি, সেগুলো একটু দেখাবো। আর আজকের ক্লাসেও কিন্তু আমি গত ক্লাসের মতন পিডিএফ দিয়ে দিব। তো লেকচার তোলার ক্ষেত্রে তোমরা ফোকাস করবা আমি মুখে যেগুলো বলতেছি সেগুলো থেকে যদি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট তোমার কাছে তুলতে মনে হয় যে এটা তোলা দরকার, সেই জিনিসগুলো তোমরা ছোট করে লিখে রাখতে পারো। আর পরে রাতের বেলা যখন তোমাদেরকে লেকচার 2 এর পিডিএফটা দিয়ে দিব, গতকাল যেমন লেকচার 1 এর পিডিএফ দিয়ে দিয়েছি, এই লেকচার 2 এর পিডিএফ আর আমার লেকচারটা মিলিয়ে তারপরে তুমি সুন্দর মতো নোট করতে পারবে। সো আশা করি আজকের ক্লাসটা সবার সাথে অনেক ভালো যাবে। তো তোমরা সবাইকে ইনভাইট দিয়ে দাও যারা যারা ক্লাসটা করবে। তো আজকের ক্লাসে অ্যাকচুয়ালি একটা ভালো ফিল পাবে সবকিছু মিলিয়ে। তো আমরা শুরু করছি আমাদের আজকের পড়া। সো আমি আজকে তোমাদের সাথে কিন্তু অনেকবার কথা বলবো, আমি বারবার কমেন্ট করবো কিছুক্ষণ পর পর। সো আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, সেটা হচ্ছে যখন তোমরা ক্লাস করবে তখন তোমাদের নিজেদের মধ্যে কমেন্ট করার দরকার নেই। আমি যখন মোবাইলটা হাতে নিব বলবো যে এখন তোমরা কমেন্ট করো, তখন তোমরা সব কিছু আমাকে জানাতে পারো। আর ক্লাসটা যখন করবে তখন একটু ফুল স্ক্রিন মোডে করলে ভালো হয়, সোজা করে না দেখে মোবাইলটা বাঁকা করে ল্যান্ডস্কেপ মোডে দেখলে ভালো হয়, তাহলে তুমি প্রত্যেকটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারবে। আর এরপর আমি তো বললামই বারবার প্রতি 20-25 মিনিট পর পর আমি তোমাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে বন্ধুরা আমরা সেমিকন্ডাক্টরের সেকেন্ড লেকচার শুরু করতে যাচ্ছি। আর এই লেকচার থেকেই বলতে গেলে আমরা আস্তে আস্তে যতই সামনের লেকচার যাব ততই ভেতরে ঢুকবো, আর ততই কিন্তু আমাদের নতুন কেউ এসে পড়তে চাইলে তাদের জন্য একটু সমস্যা পোহাতে হবে। সো আজকের ক্লাস থেকে অ্যাটলিস্ট যারা প্রথম থেকে দেখছো তারাও শেষ পর্যন্ত সবটা বুঝবে, এটা আমি আশা করতে পারি। তো আমরা গত ক্লাসে যে চুম্বক অংশগুলো রয়েছে, দ্যাট মিন্স যেই অ্যাট্রাকটিভ পার্ট যেগুলো আমার লাগবেই, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। গত ক্লাসে আমরা পরিবাহী অপরিবাহীর মধ্যে পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহীর প্রকারভেদ দেখেছিলাম, যেটা খুব ছোট্ট একটা টপিক, যেটা স্লাইড দেখলেও তোমরা পুরোপুরি বুঝে যাবে। বাট যেই জিনিসটা তোমাদের একটু ছোট করে জানতে হবে সেটা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। তোমরা জানো যে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করা যায়, অপরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করা যায় না, আর অর্ধপরিবাহী দুইটা মাঝামাঝি। সো আমরা অর্ধপরিবাহীর মধ্যে দুইটা প্রকার বলেছিলাম। প্রথম প্রকারটা গতকাল যেটা পড়িয়েছি সেটা ছিল অন্তর্জাত বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এটাকে লেখা আছে কি বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ মানে বুঝতেই পারছো এটার মধ্যে বাইরের কোনো অপদ্রব্য মিশে নেই, এটার মধ্যে শুধুমাত্রই সিলিকন থাকলে সিলিকন, জার্মেনিয়াম থাকলে জার্মেনিয়াম। তো এখন এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে প্রথমত কি থাকে, প্রথমত আমরা যে গত ক্লাসের পড়াটাই যদি দেখি, প্রথমত তারা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। যেমন সিলিকন দেখতে পাচ্ছ, চারটা সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। তার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন আছে? না, মুক্ত ইলেকট্রন কিন্তু নাই। কখন তৈরি হবে মুক্ত ইলেকট্রন? যখন আমরা তাকে হিট দিলাম। হিট দেওয়ার পরে এইখানে খেয়াল করে দেখো অ্যানিমেশনটা কি দেখাচ্ছে। হিট দেওয়ার পর এখান থেকে একটা আলো আসবে, আলো বলতে তাপ, মানে একটা শক্তি আসবে। শক্তি আসার পরে একটা ইলেকট্রন শক্তিটা পেলো, পাওয়ার পরে ওই ইলেকট্রনটা দেখো কি করছে, তার বন্ধন থেকে বাইরে চলে আসছে। বাইরে চলে এসে সে নড়াচড়া করছে, সেই কিন্তু একটা মুক্ত ইলেকট্রন। তার মানে এখানে তোমরা দেখো একটা মুক্ত ইলেকট্রন তৈরি হলো আর একটা
হোল তৈরি হলো। আমরা গত ক্লাসে পড়েছি যে যেই বন্ধন থেকে যদি কোনো একটা ইলেকট্রন সরে আসে মুক্ত ইলেকট্রন হয়ে যায়, তাহলে বন্ধন থেকে কোনো একটা ইলেকট্রন সরে আসলে সেখানে কি তৈরি হবে? একটা হোল তৈরি হবে। সো এখানে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, কোনো একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন সরে গেলে কিন্তু সেখানে হোল তৈরি হচ্ছে না। হোলটা তৈরি হচ্ছে কখন? যখন সমযোজী বন্ধনে আবদ্ধ একটা ইলেকট্রন তার জায়গা থেকে সরে আসছে, তখনই কিন্তু সেখানে একটা হোল তৈরি হচ্ছে। সো আমরা তার মানে দেখতে পারলাম যে সিলিকনটাতে প্রাথমিক অবস্থায় কি ছিল না? কোনো মুক্ত ইলেকট্রন ছিল না। তাপ দেওয়ার ফলে সাধারণ তাপমাত্রায় প্রায় 298 কেলভিন তাপমাত্রা, এই তাপমাত্রার মধ্যে তার মধ্যে তাপ আসার ফলে, শক্তি আসার ফলে একটা ইলেকট্রন অতিরিক্ত শক্তি পেয়ে বাইরে চলে এসেছে, মুক্ত ইলেকট্রন হয়ে গিয়েছে। আর এই জায়গাটার মধ্যে কি তৈরি হয়েছে? একটা হোল তৈরি হয়েছে। তো এই জিনিসটা ছিল আমাদের গত ক্লাসের মেইন আলোচনা। আর এই মেইন আলোচনা থেকে আমরা গত ক্লাসে হোল সৃষ্টি হয়েছে বলেছি, তারপরে আমরা ইলেকট্রন আর হোলের ধারণা নিয়েছি। সো ইলেকট্রন আর হোলের ধারণাটার সামারি যদি আমি টানি, আমরা এই পেজে চলে যেতে পারি সরাসরি। সামারি হচ্ছে এই পেজটার মধ্যে যে একটু আগে যে কথাটা বললাম, কোভ্যালেন্ট বন্ডেড ইলেকট্রনের জায়গা থেকে ইলেকট্রন সরে গেলে সেখানে হোল সৃষ্টি হয়। হোল বৈশিষ্ট্যগতভাবে কি চার্জ? পজিটিভ চার্জ। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে সামগ্রিকভাবে সে ছিল নিউট্রাল। যদি একটা নিউট্রাল জিনিস থেকে তুমি নেগেটিভ জিনিস বাইরে বের করে দাও, তাহলে থাকবে কি? পজিটিভ চার্জ, কারণ পজিটিভ নেগেটিভ মিলে হয়েছিল নিউট্রাল, আর নিউট্রাল থেকে তুমি নেগেটিভ সরিয়ে দিচ্ছ, থাকবে পজিটিভ। তো আমরা বলেছি ইলেকট্রন সরে গেলে মানে নেগেটিভ সরে গেলে সেখানে হোল তৈরি হয়, তার মানে হোল বৈশিষ্ট্যগতভাবে কি? পজিটিভ চার্জ। আর এটাকে আমি তুলনা করা শিখিয়েছিলাম তোমাদেরকে একটা গর্ত আর মাটির ঢিপির সাথে। সো এইখানে খেয়াল করে দেখো, গর্ত, গর্ত কিন্তু অ্যাকচুয়ালি কিছু নাই, ফাঁকা স্থান। বাট ফাঁকা স্থান, এই ফাঁকা যে জিনিসটা সেটাই কিন্তু তার কি? একটা বৈশিষ্ট্য, সেটাই একটা তার ধর্ম। সো হোলও ঠিক তাই, হোলের মধ্যে কেউ নাই, খালি। বাট এটাই তার একটা ধর্ম, সে যে খালি। কারণ একটা খালি জায়গা, ধরো সাপোজ এখানে তুমি একটা বল ধাক্কা দিয়ে সরাচ্ছ, একটা বল, বল বলতে আমরা ফুটবল বলতে পারি, টেনিস বল বলতে পারি। সো একটা গর্ত সামনে পেলো, সো বলটা কোথায় চলে যাবে? গর্তের মধ্যে পড়ে যাবে। কেন? গ্র্যাভিটির কারণে। তার মানে এইভাবে চিন্তা করা যায় না যে গর্তটা আসলে আমার যে বল বা ফুটবল তাদেরকে আকর্ষণ করে। সো এইখানে যেমন ফাঁকা স্থানের ধর্ম কি? সে কোনো একটা জিনিসকে তার মধ্যে অ্যাবজর্ব বা স্টোর করতে পারে। সো হোলও ঠিক তাই, হোল একটা মুক্ত ইলেকট্রন হোক বা অন্য ইলেকট্রন হোক, বন্ধনের ইলেকট্রন হোক, তাদেরকে কি করতে পারে? আকর্ষণ করতে পারে। তার মানে আমরা যে জানতাম পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, সেটাও কিন্তু হোলের বেলায় সত্য। হোলকে প্রথমে বলেছি হোল পজিটিভ চার্জ, আর হোল কি করতে পারে? ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, কারণ সে একটা পজিটিভ চার্জ, আর পজিটিভ মানে নেগেটিভকে তারা আকর্ষণ করবে। সো হোল, এই জিনিসগুলোই কিন্তু আমরা অ্যাকচুয়ালি গত ক্লাসের মেইন অংশ, যেগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাসে খুব বেশি করে লাগবে। আর আরেকটা জিনিস দেখেছিলাম ইন্টারেস্টিং, সেই জিনিসটা আমি একটু দেখাবো, তারপরে আমরা আজকের ক্লাসটা সম্পূর্ণরূপে শুরু করে দিতে পারবো। তো আমরা বলেছিলাম এই যে এইখানের স্ট্রাকচারটা দেখো, সিলিকন রয়েছে, সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে। এই জায়গাটার মধ্যে তাপ দেওয়ার ফলে কিছু সংখ্যক মুক্ত ইলেকট্রন তৈরি হয়েছে। মুক্ত ইলেকট্রনগুলো কারা? এই যে দেখো আন্তঃআণবিক ফাঁকা স্থানে যারা রয়েছে, যেমন এইখানে দেখো এই বন্ধনের মধ্যে রয়েছে তারা বন্ধনের ইলেকট্রন, আর এই ইলেকট্রনটা কি? বন্ধনে নাই, আন্তঃআণবিক ফাঁকা স্থানে রয়েছে। সে কি? সে হচ্ছে আমার মুক্ত ইলেকট্রন। আর এই মুক্ত ইলেকট্রনটা এই জায়গা থেকে সরে এসেছে, এই জায়গা থেকে সরে আসার কারণে এখানে সে একটা হোল তৈরি করে এসেছে। সো এখানে আমরা মুক্ত ইলেকট্রন আর হোল দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি মুক্ত ইলেকট্রন চলাচল করতে পারে, রাইট? ধাতব খণ্ডের মধ্যে সে চলাচল করতে পারবে। সো মুক্ত ইলেকট্রন তো চলাচল করতে পারে, হোলও যে চলাচল করতে পারে সেই জিনিসটা ছোট্ট করে দেখবো, যেটা গত ক্লাসে আমরা পড়েছি। সেটা কি? আমাদের এই হোলটা এই জায়গায় রয়েছে, এখানে বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো রয়েছে, আবার এখানে একটা হোল তৈরি হয়েছে। আমি বলেছিলাম আমার আজকের ক্লাস যত ক্লাস আছে, যে জায়গায় হলুদ ডট দেখবা সেটাকে চিন্তা করবা হোল, যে জায়গায় নেভি ব্লু কালারের ডট দেখবা সেটাকে চিন্তা করবা ইলেকট্রন। যদি বন্ধনের ইলেকট্রন হয় তাহলে তো বুঝতেই পারছো ও বন্ধনের, আর যদি কোনো বন্ধনে না থাকে তাহলে বুঝতে হবে সে কি? মুক্ত ইলেকট্রন। তো আমাদের এই যে হোলটা রয়েছে, এই হোলটা আর এই বন্ধনের ইলেকট্রনের মধ্যে দেখো একটা ঘটনা ঘটবে। আমি বলেছি হোল ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে। সো আমরা যদি দেখি এই জায়গাটার মধ্যে, আচ্ছা তো আমি স্ক্রিনটা নিয়ে আসছি। হ্যাঁ, তো আমরা যদি দেখি এই জায়গাটার মধ্যে যে আমাদের এই হোলটা এই জায়গায় ছিল, রাইট? আর এখানে মুক্ত ইলেকট্রনটা ছিল, এখানে বন্ধনের ইলেকট্রনটা ছিল। এই বন্ধনের ইলেকট্রনটা এই হোল কর্তৃক আকর্ষিত হবে। দেখো আকর্ষিত হয়ে ঘটনাটা কি দাঁড়ায়, এই বন্ধনের ইলেকট্রনটা এই দিকে চলে গেছে, এইদিকে চলে যায়, সেই হোলটার সাথে মিশে কি হয়ে গেছে? নিউট্রাল জায়গা ক্রিয়েট করে ফেলছে। মানে আগে হোলটা পজিটিভ ছিল,
বন্ধনের ইলেকট্রনটা আসছে পজিটিভ নেগেটিভ মিলে, এই সাকুল্যে এই সিস্টেমটা কি হয়ে গেছে, যত সংখ্যক পজিটিভ তত সংখ্যক নেগেটিভ, দ্যাট মিন্স জায়গাটা নিউট্রাল হয়ে গেছে। বাট এই ইলেকট্রনটা যে এই জায়গার জায়গা ছেড়ে এই হোলের কাছে গিয়েছে, সে যে জায়গায় জায়গা ছেড়ে চলে গিয়েছে সেখানে কিন্তু সে একটা হোল তৈরি করে এসেছে, রাইট? জিনিসটা তাহলে কি দাঁড়ালো, ইলেকট্রনটাই বরং এখান থেকে এখানে গিয়েছে, বাট আমাদের কাছে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, হোলটা বুঝি এই জায়গা থেকে এই জায়গায় চলে এসেছে। দুই ভাবে কিন্তু চিন্তা করা যায়, তাই না? যে ইলেকট্রনটা এই জায়গা থেকে এই জায়গায় গিয়ে এই জায়গায় নিউট্রাল ক্রিয়েট করেছে, আর যে জায়গায় থেকে সে সরে গিয়েছে সে জায়গায় হোল তৈরি করে দিয়ে গিয়েছে। আবার এভাবেও চিন্তা করা যায়, হোলটা জাম্প করে এই জায়গায় আসছে। সো আমরা কিন্তু অরিজিনালি কোনটাকে আমরা ফলো করি বা কোনটা অ্যাকচুয়ালি সঠিকটা হচ্ছে ইলেকট্রনই আসলে সরে, হোল আসলে সরে না। বাট আমরা সামনে যখন আলোচনা করব তখন আলোচনার ক্ষেত্রে যখন আমি কথায় কথায় বলবো যে হোল নড়াচড়া করছে, সো হোল নড়াচড়া করছে এটাকে একদম আক্ষরিক অর্থে নিও না যে হোলটাই বুঝি নড়ছে, আসলে হোলটা নড়ছে না, আসলে ইলেকট্রনটা জাম্প করে হোলের কাছে আসতেছে। সো যেই জায়গা থেকে জাম্প করে আসে সেই জায়গায় সে হোল রেখে আসতেছে, আর যেই হোলের উপরে এসে সে বসছে সেখানে সে নিউট্রাল ক্রিয়েট করতেছে। তাহলে বন্ধুরা জিনিসটা কি দাঁড়ালো, যে আমরা হোল নড়াচড়া করে এটাকে ভাবার্থে বলতে পারি, আক্ষরিক ভাবে না বললেও। সো পরবর্তীতে দেখো এই হোলটা এই জায়গা থেকে এই জায়গায় চলে এসেছে, আবার এই ইলেকট্রনটার কারণে এই জায়গা থেকে মনে হচ্ছে হোলটা এই দিকে চলে এসেছে, আবার এই ইলেকট্রনটার কারণে এই ইলেকট্রনটার এই হোলের আকর্ষণের কারণে এই ইলেকট্রনটা যখন এই দিকে চলে গিয়েছে তখন সেই জায়গাটার মধ্যে একটা হোল চলে এসেছে। দ্যাট মিন্স আমাদের কাছে মনে হচ্ছে হোলটা আসলে এই পথ ধরে ট্রাভেল করেছে। সো আমরা তার মানে দেখলাম কি, হোলও ট্রাভেল করতে পারে, মানে আক্ষরিক অর্থে না ভাবার্থে পারে। সো এই যে হোল চলাচল করতে পারে, হোলকে কি বলেছি, পজিটিভ চার্জ, আর পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক চলাচল করলে কি তৈরি হয়, ইলেকট্রিসিটি তৈরি হয়। তার মানে হোল চলাচলেও ইলেকট্রিসিটি তৈরি হতে পারে। এটাই ছিল আমাদের বলতে গেলে গত ক্লাসের সামারি। তো আমরা আজকের ক্লাসের টপিকটাতে চলে আসব। আমরা এই যে ঘটনাগুলো দেখেছি এই ঘটনাগুলোর মধ্যে ইন্ট্রিনসিক যে সেমিকন্ডাক্টরটা পড়লাম, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে একটা কথা একটু ছোট বলে যাব গত ক্লাসে, এই ডাটাটা আমাদের লাগবে আজকের ক্লাস জুড়ে, এই ডাটাটা আমাদের লাগবে। আমরা 0 কেলভিন টেম্পারেচারে যখন সিলিকনটা রেখেছিলাম তখন তার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন ছিল না। এই যে আজকে ক্লাস শুরু করেছি যখন, তখন দেখিয়েছি আমি সিলিকন সমযোজী ব্যান্ড, আর ওই সমযোজী ব্যান্ডের মধ্যে আমার কি নাই, কোনো মুক্ত ইলেকট্রন নাই। বাট যখন আমরা তাপ দিলাম তখন কি তার মধ্যে মুক্ত ইলেকট্রন আর হোল তৈরি হয়েছে। এই তাপটা কত, খুব বেশি না কিন্তু 298 কেলভিন তাপমাত্রা, মানে কত, 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস তো এখনকার আমাদের পরিবেশের তাপমাত্রা, রাইট? তো মোটামুটি স্বাভাবিক তাপমাত্রায় তার মধ্যে সামান্য মুক্ত ইলেকট্রন, মানে সামান্য শক্তি ইলেকট্রন গুলো পায়, তার বন্ধন থেকে বাইরে তারা সরে আসে। সেই সামান্য সংখ্যাটা কত, এটা হচ্ছে 1.5 × 10⁻10 পার সেন্টিমিটার। বলতে পারো ভাই এটাকে তো আপনি সামান্য বলছেন, এটা তো আসলে সামান্য, এটা তো অনেক বড়। হ্যাঁ, এটা আসলে অনেক বড়, বাট গত ক্লাসে আমরা দেখেছি পরিবাহীর ক্ষেত্রে এই সংখ্যাটা ছিল 85 কোটি কোটি কোটি। মানে 1 সেন্টিমিটার কিউবের একটা কপারের বক্স যদি বানাও, ওই বক্সটার মধ্যে 85 কোটি 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 সংখ্যক কি আছে, মুক্ত ইলেকট্রন আছে। সেই তুলনায় কিন্তু এই সংখ্যাটা খুবই কম, এটা 1,500 কোটি। একটা হচ্ছে 85 কোটি কোটি কোটি, আর একটা 1,500 কোটি। সো অর্ধ পরিবাহীতে সাধারণ তাপমাত্রায় হোল আর ইলেকট্রন থাকে, যত সংখ্যক হোল তত সংখ্যক ইলেকট্রন থাকে, কারণ একটা ইলেকট্রন মুক্ত হওয়া মানে কিন্তু একটা জায়গা খালি রেখে আসা, মানে হোল তৈরি করে রেখে আসা। তো আমাদের এই 1,500 কোটি সংখ্যক কি আছে, এক মুক্ত ইলেকট্রন আছে, হোল আছে। কোথায় আছে, সাধারণ তাপমাত্রায় সিলিকন খণ্ডে রয়েছে। এই সংখ্যাটাকে আমি বলছি কি সামান্য, কার তুলনায়, আমার পরিবাহীর তুলনায়। এই সংখ্যাটা সামান্য কেন বলেছি, কারণ এই সংখ্যাটা অতটুকু তড়িৎ পরিবহন করতে পারে না যেটা পরিবাহীরা করতে পারে। কারণ যত বেশি সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকবে, মানে আমার মুভেবল চার্জ থাকবে, তত বেশি সংখ্যক আসলে আমি আশা করতে পারি একটা পরিবাহী থেকে বা অর্ধ পরিবাহী থেকে পরিবহন করবে। সো এই সংখ্যাটা দিয়ে আমরা আসলে পর্যাপ্ত সংখ্যক তড়িৎ প্রবাহ ঘটাতে পারি না, মানে আমাদের তড়িৎ পরিবহন সেই সংখ্যক ঘটাতে পারি না। সো আমাদের তাহলে কি করতে হবে, আমাদের অবশ্যই এমন একটা বিকল্প জিনিস করতে হবে যেই জিনিসটাতে আমরা আসলে কি করতে পারি, আমরা বেশি সংখ্যক হোল, বেশি সংখ্যক মুক্ত ইলেকট্রন ব্যবহার করতে পারি। তাহলে লাভটা কোথায়, তাহলে আমাদের লাভটা হচ্ছে আমরা বেশি তড়িৎ পরিবহন ঘটাতে পারবো। আজকে ঠিক এই জায়গা থেকেই পড়া শুরু আমাদের। সো চলো আমরা আজকের পড়াশোনাটা শুরু করি। আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আমরা অলরেডি ইন্ট্রিনসিকটা আজকে ছোট করে রিভিউ দেখেছি, গত ক্লাসটা ছিল ইন্ট্রিনসিক নিয়ে। আজকে আমরা এক্সট্রিনসিক মানে ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টরটা নিয়ে আলোচনা করব।
সো ভেজাল মিশ্রিত বা বহির্জাত সেমিকন্ডাক্টর। তুমি বলতে পারো ভাই ভেজাল দিলে তো জিনিসগুলো খারাপ হয়। হ্যাঁ, বাস্তবে আমরা যে খাবার খাই সেই খাবারে ভেজাল আসলে আসলে খারাপ। বাট এই সেমিকন্ডাক্টরের বেলায় ভেজালটা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ, এটা ভালো করছে। কিভাবে ভালো করছে আজকের ক্লাসেই তুমি এটা উত্তর পেয়ে যাবে। তো গত ক্লাসের যে আলোচনাটা রিভিউ করলাম সেটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা কমেন্টে জানাও। আমি ছোট্ট করে একটু তোমাদের কমেন্টগুলো দেখছি, তারপরে আমরা আমাদের আজকের মানে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের আলোচনাগুলো করব। আজকের ক্লাস কিন্তু এখনো শুরুই হয়নি, আমি জাস্ট গত ক্লাসটা ছোট্ট করে রিভিউ দিয়েছি। সো গত ক্লাসটা আমরা সব ঠিকঠাক মতো দেখেছি, রাইট? গত ক্লাসে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা কি সেই পর্যন্ত আশা করি কারোই সমস্যা থাকার কথা না, একদম সিম্পল আলোচনা ছিল। আজকে এখন থেকে সবাইকে তোমরা ইনভাইট করে জানিয়ে দাও, কারণ আজকে এখন থেকে আমাদের ক্লাসটার একদম মোড় ঘুরতেছে, বলতে গেলে আমরা এখন ভেতরে ঢুকতেছি চ্যাপ্টারটার মধ্যে। সো এখন থেকে যারা জয়েন করবা তারাই অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর আমি বলবো শেষ পর্যন্ত ভালো করে বুঝবা। যদি আজকের ক্লাসে জয়েন না করে কালকের ক্লাসে জয়েন করো তাহলে মাস্ট বি আজকের ক্লাসটা শুরু থেকে দেখে নিতে হবে। সো এই জায়গা থেকেই কিন্তু আমাদের মেইন পড়াশোনা শুরু। আর চ্যাপ্টারটা কমপ্লিকেটেড, আমি প্রথমেই বলে নিই চ্যাপ্টারটা কমপ্লিকেটেড ফিজিক্সের আদার চ্যাপ্টারস গুলোর তুলনায়। ইনফ্যাক্ট এই চ্যাপ্টারটা অনেকে বাদ দেয় এর জন্য, কিন্তু আমি চাই না যে তোমরা এই চ্যাপ্টারটা বাদ দিয়ে যাও, কারণ এই চ্যাপ্টারটা একটা খুবই মজার চ্যাপ্টার এর জন্য যে বাস্তব জীবন আমরা যে মোবাইল ইউজ করি, যে চিপসেট ইউজ করি, প্রসেসর ইউজ করি, সবগুলোই কিন্তু আমাদের আজকের যে পড়াশোনাগুলো আমাদের এই চ্যাপ্টারের যে পড়াশোনাগুলো সেগুলোকে বেস করেই তৈরি। সো তুমি মডার্ন লাইফে আছো বাট তুমি জানো না মডার্ন লাইফে কি কোনটা চিপসেট কোনটা প্রসেসর, খালি আমি জানি এটা চেয়ে এটা ভালো, কিন্তু কেন ভালো এই জিনিসগুলো তো একটা নিজের আগ্রহ থেকেও জানা উচিত। সো আমি মনে করি এর জন্য আমাদের এই ক্লাসটা এখন থেকে সবাই অ্যাটেন্টিভলি করো, সবাই খাতা কলম হাতে নিয়ে রাখো, ক্যালকুলেটর হাতে নিয়ে রাখো, আমি ছোট ছোট হিসাবও তোমাদেরকে দিয়ে করাবো। তো আমরা শুরু করি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে। তো আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলেছি ভেজাল মিশ্রিত, বাট এখানের ভেজাল কি ভালো। আমরা নরমালি ভেজাল হিসেবে যেটা চিনি সেটা না, এখানের ভেজালটা ভালো। আমরা ভেজাল মানে কি? ভেজাল মানে হচ্ছে সেমিকন্ডাক্টরের মধ্যে সিলিকন দিয়ে, যদি সিলিকন তো একটা সেমিকন্ডাক্টর এলিমেন্ট, এই সিলিকনটার মধ্যে আমরা বাইরে থেকে কিছু এলিমেন্ট নিয়ে আসবো। এবং বাইরে থেকে কিছু এলিমেন্ট নিয়ে আসবো, ইচ্ছা মতন এলিমেন্ট দিয়ে দিলেই যে জিনিসটা ভালো হয়ে যাবে তা না। ভেজালও দিতে হবে সিলেক্টিভ, আমরা ইচ্ছা মতন ভেজাল দিতে পারবো না। যে ভেজালগুলো দিব আমরা এই ভেজাল দেওয়ার ভিত্তিতে এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটাকে দুই ভাগে ভাগ করে চিন্তা করতে পারি। একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর কখন হবে? যখন আমি একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর নিব, মানে বিশুদ্ধ সিলিকন একটা ক্রিস্টাল নিব, আর সেই ক্রিস্টালটার মধ্যে ত্রিযোজি মিশাবো। ত্রিযোজি কারা কারা তোমরা জানো? তোমরা জানো অ্যালুমিনিয়াম, এটা ত্রিযোজি। সো আলটিমেটলি এই ত্রিযোজি যারা এলিমেন্ট গুলো রয়েছে, এই ত্রিযোজি এলিমেন্ট গুলো যখন আমরা মিশাবো তখন আমরা ওই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে নাম দিতে পারবো সে এক্সট্রিনসিক, আর সে কি টাইপের এক্সট্রিনসিক? সে হচ্ছে পি টাইপ এক্সট্রিনসিক। ঠিক আছে, আচ্ছা তারপরে আসতেছি এন টাইপ। এন টাইপটা কি? এন টাইপটা হচ্ছে আমাদের যখন পঞ্চযোজি একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে পঞ্চযোজি এলিমেন্ট আমি মিশাবো, যেমন ফসফরাস। সো এই ফসফরাস টাইপের মানে পঞ্চযোজি, পাঁচটা যোজনী আছে, এই টাইপের এলিমেন্ট গুলোকে নিয়ে যখন আমরা বসাবো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে, তখন তাকে আমরা নাম দিব সে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর কি টাইপের এক্সট্রিনসিক? এন টাইপ সেমিকন্ডাক্টর। সো চলো আমরা আলোচনাটা সামনের দিকে আগাই। সো আমরা এখন একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, ডোপিং। সো ডোপিংটা আলোচনা করার আগে আমি তোমাদের সাথে একটু গল্প করি। তোমরা অলরেডি পেপার পড়লে বা খেলার খবর টবর দেখলে বা ইউটিউবে ভিডিও দেখলো, তোমরা এই জিনিসটা জানার কথা যে অলিম্পিক খেলার আগে বা বিশ্বকাপ বা বড় বড় খেলাগুলোর আগে অনেকগুলো খেলোয়াড় নিষিদ্ধ হয়। কেন নিষিদ্ধ হয়? ডোপ টেস্ট করে, বলে পজিটিভ হয়েছে, ডোপ টেস্টে পজিটিভ আসছে। তো এই জিনিসটা আসলে কি? এটা কি ডোপ টেস্টটা আসলে কি? ডোপ টেস্টটা আসলে ধরো অলিম্পিকে দৌড়াবে। সো অলিম্পিকে দৌড়ানোর সময় আমাদের যে সাধারণ মানুষ আমরা যতই ট্রেন করি, আমাদের তো একটা ক্যাপাসিটি আছে, রাইট? আমাদের একটা লিমিট আছে যে আমরা ন্যাচারালি এতটুকু পর্যন্ত আমাদের ক্যাপাসিটি, এতটুকু পর্যন্ত আমরা স্ট্যামিনা গেইন করতে পারবো। বাট যদি আর্টিফিশিয়ালি কেউ ইনজেকশন নেয়, কেউ যদি ড্রাগস নেয় বা এরকম টাইপের স্পেশাল ড্রাগস আছে যেগুলো হচ্ছে কি আমাদের সাধারণ মানুষের লিমিটের বাইরে কাজ করে, এটা বেসিক্যালি শরীরের জন্য যে ভালো তা না, শরীরের জন্য এটার সাইড ইফেক্ট প্রচুর আছে। বাট কেউ যদি চিন্তা করে যে না আমি অলিম্পিকে এবার পার্টিসিপেট করবো, অলিম্পিকে বাংলাদেশের জন্য গোল্ড আনবো, সো আমি যদি এটা নেই তাহলে আমার সাথে তো কেউ পারবে না, কারণ আমি আর তখন সাধারণ মানুষ নাই, আমি কাইন্ড অফ একটু সুপার পাওয়ার বিশিষ্ট হয়ে গিয়েছি। সো এই জন্য ডোপ টেস্ট করা হয়, কারণ না হলে এই ডোপটা যদি না করা হতো তাহলে দেখা যেত আসলে আর্টিফিশিয়াল
মানুষের ক্যাপাসিটির সাথে ন্যাচারালি ট্রেন্ড মানুষের একটা কম্পিটিশন হতো। সো এই ডোপিংটা থেকে কিন্তু একটা ছোট্ট জিনিস বুঝতে পারছো, ডোপিং করলে একজনের কি হয়, পাওয়ার বেড়ে যায়। সো আমরা এখন তাই কিন্তু করব, সেমিকন্ডাক্টরটাকে আমরা ডোপিং করব, মানে নরমাল সেমিকন্ডাক্টর রাখবো না, আমরা আর্টিফিশিয়ালি তাকে বুস্ট করব। সো আমরা যদি দেখি এই জায়গাটার মধ্যে আমাদের এই সেমিকন্ডাক্টরটার মধ্যে ডোপিং কেন করি, ওই যে বললাম সুপার পাওয়ারটা অ্যাচিভ করাতে হবে। সো সুপার পাওয়ার অ্যাচিভ করানো সেমিকন্ডাক্টরের বেলায় কি আমরা হোল বা ইলেকট্রনের সংখ্যা বাড়াবো। ওই যে বলেছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে আমাদের ইলেকট্রন সংখ্যা, ফ্রি ইলেকট্রন সংখ্যা আর হোল সংখ্যা 1,500 কোটি, বাট 1,500 কোটিটা অত বেশি না আমার পরিবাহীর তুলনায়। আমরা যদি ডোপিং করি তাহলে এই সংখ্যাটা 1,500 কোটির চেয়ে অনেক বেড়ে যাবে, প্রায় পরিবাহীর কাছাকাছি হয়ে যাবে। সো আমাদের পরিবহন কাজটা ইজি হবে। সো ডোপিং কেন করি, সহজ কথার উত্তর হচ্ছে আমরা মুক্ত ইলেকট্রন বা হোল বাড়াবো তাই ডোপিং করি, খুব সহজ। তো আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নিলাম, তাকে ডোপিং করলাম। ডোপিং করলে সে কি হবে, সে তার বর্তমান যে লিমিটেশন, সেই লিমিটেশন থেকে সে অনেক বেশি পাওয়ার অ্যাচিভ করবে, মানে অনেক বেশি হোল ইলেকট্রন অ্যাচিভ করবে। সো ইন্ট্রিনসিক ডোপিং করার ফলে হয়ে গেছে কি এক্সট্রিনসিক। আর এই এক্সট্রিনসিকটা হতে পারে দুই রকমের, একটা বলেছি পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। সো এটা কিন্তু একটা সূত্রের মতন মনে রাখতে পারো, ইন্ট্রিনসিক প্লাস ডোপিং ইকুয়াল টু হয়ে যায় কি এক্সট্রিনসিক। আর এক্সট্রিনসিক হতে পারে দুই রকম, পি টাইপ আর এন টাইপ। এখানে আমি একটা ফিগার দেখিয়েছি, ধরো অলিম্পিকে যে সাইকেল যখন সাইকেল কম্পিটিশন গুলো যখন হবে, তো তখন আলটিমেটলি সে হচ্ছে সাধারণ মানুষ, সে কোনো কি করে না, ইনজেকশন নেয়নি। এখানে ইনজেকশন যে সে তারা নিয়েছে, এটা তার সাথে সাইকেলই বুঝিয়ে দেওয়া হচ্ছে আর কি, মানে একটা প্রতীকী চিত্র এটা একটা, যে যারা ডোপ করেছে মানে ডোপ টেস্টে পজিটিভ হয়েছে তাদের এনার্জি প্রচুর পরিমাণের বেশি। তো আমরা অ্যাকচুয়ালি এটাকে চিন্তা করতে পারি ইন্ট্রিনসিকের মতন, আর এটাকে চিন্তা করতে পারি এক্সট্রিনসিকের মতো। দ্যাট মিন্স সে তার মধ্যে বাইরের থেকে এলিমেন্ট নেওয়ায় তার এনার্জি নরমালের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। সো আমরা আজকে এই ডোপিংটা নিয়ে অ্যাকচুয়ালি ডিটেইলস আলোচনা করব, এক্সট্রিনসিকে কত অ্যামাউন্টে অ্যাচিভ করা যেতে পারে। সো আমরা চলে আসি আমাদের আলোচনায়। আমরা প্রথমে আলোচনা করব এন টাইপ ডোপিং নিয়ে। তো আমাদের যে এন টাইপ ডোপিংটা করব, এন টাইপ ডোপিং এর জন্য আমরা কাকে মিশাবো, পঞ্চযোজী এলিমেন্ট গুলোকে মিশাবো। পঞ্চযোজী মানে কি, পঞ্চযোজী মানে ফসফরাস, তার বাইরের শেলে ইলেকট্রন সংখ্যা কত তোমরা জানো, বাইরের শেলে ইলেকট্রন সংখ্যা তারপর 5টা, তো টোটাল ইলেকট্রন সংখ্যা 15টা, বাইরের শেলে ইলেকট্রন সংখ্যা আছে 5টা। তো 5টা ইলেকট্রন, দ্যাট মিন্স 5টা হাত আমরা চিন্তা করতে পারি। আমার বর্তমানে রয়েছে কি, যেই সিলিকন ইন্ট্রিনসিক অবস্থায় মানে বিশুদ্ধ অবস্থায় রয়েছে, এই বিশুদ্ধ অবস্থায় তার মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন রয়েছে, তার মধ্যে কিছু হোল রয়েছে। সো এখন আমরা যদি তার মধ্যে কি নিয়ে আসি, তার মধ্যে ফসফরাস নিয়ে আসি। আমরা জানি 298 কেলভিন তাপমাত্রায় তার মধ্যে খুব কম সংখ্যক 1,500 কোটি সংখ্যক ফ্রি ইলেকট্রন আর 1,500 কোটি সংখ্যক হোল থাকে। আমি 1,500 কোটি কথাটা বলা যেহেতু কষ্ট, তোমাদের বুঝতেও যেহেতু কষ্ট, তাই এই সংখ্যাটাকে একটু আমার মতন বলি। এই সংখ্যাটাকে আমরা বলি 2 লাখ, মানে যাহাই 1,500 কোটি তাহাই 2 লাখ, এভাবে চিন্তা কর, তাহলে কি আমার বলতে সুবিধা, তোমাদেরও ক্যাচ করতে সুবিধা। তো আমরা ধরে নিচ্ছি 298 কেলভিন তাপমাত্রায়, যেহেতু 298 কেলভিন তাপমাত্রায় তার মধ্যে কিছু হলেও ফ্রি ইলেকট্রন আর হোল থাকবে, 298 কেলভিন তাপমাত্রায় তার মধ্যে ধরে নিচ্ছি 2 লাখ সংখ্যক হোল আছে, 2 লাখ সংখ্যক ফ্রি ইলেকট্রন আছে। জাস্ট 1,500 কোটিটাকে আমি একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দিয়ে বলছি যেন আমাদের ক্লাসটা করতে সুবিধা হয়। তো আমরা 2 লাখ সংখ্যক হোল পাচ্ছি তার মধ্যে, আর 2 লাখ সংখ্যক ফ্রি ইলেকট্রন পাচ্ছি তার মধ্যে। এখন এটাকে ডোপিং করব। ডোপিং করব মানে বাইরে থেকে এলিমেন্টেশন নিয়ে এসে মেশাবো। আমি নিয়ে আসলাম, সাপোজ কথার কথা, সাধারণত আরো অনেক বেশি সংখ্যক নিয়ে আসা, আমি জাস্ট কথার কথা 1 লাখ ফসফরাস এলিমেন্ট তার মধ্যে যোগ করব। 1 লাখ ফসফরাস এলিমেন্ট যখন আমি তার মধ্যে নিয়ে এসে যোগ করলাম, খেয়াল করো আমার ফসফরাস গুলো কি বসে গেছে মাঝখানে। এই যোগ করার প্রসেসটা কিন্তু ইজি না, যে আমি দিয়ে দিলাম, মিক্স করে দিলাম, নাড়ালাম, মিক্স হয়ে গেছে, এরকম না। এটা কিন্তু আমার অত্যন্ত কন্ট্রোলড একটা তাপমাত্রা, কন্ট্রোলড একটা চাপে এই মিক্সচারটা করতে হয়। সো এটা আমাদের সিলেবাসের বাইরে, আমরা জাস্ট জানি যে মিক্স করা হয়েছে। সো ফসফরাসকে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের উপরে নিয়ে এসে দেখো বসানো হয়েছে। একটু আগে ছিল এই অবস্থা, এটা একটু আগে ইন্ট্রিনসিক অবস্থা, এখন ফসফরাস এই জায়গায় চলে এসেছে। খেয়াল করে দেখো বন্ধুরা, এই ফসফরাসটা বাইরের শেলে ছিল কয়টা ইলেকট্রন, 5টা। এই 5টা ইলেকট্রনের 4টা ইলেকট্রন কিন্তু, ওর যেহেতু 4টা হাত আছে, সিলিকনের 4টা হাত রয়েছে, ফসফরাসের ধরে নিতে পারি 5টা হাত রয়েছে। সো এই ফসফরাস 4টা হাতের সাথে 4টা হাত মিলে কি করবে, একটা সমযোজী বন্ধন ফর্ম করবে। বাট 4টা হাতের সাথে 4টা নিয়ে সমযোজী বন্ধন ফর্ম করার পরেও ফসফরাসের কিন্তু একটা এক্সট্রা ইলেকট্রন থাকে বাইরের সাথে, তাই না? সো সে 4টার সাথে 4টা গেল, 4টার সাথে 4টা করল, 4টার সাথে 4টা করল, বাট তারপরেও তার মধ্যে বাইরের সাথে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে। ওই এক্সট্রা ইলেকট্রনটা করবে কি,
এখন এইটা জানার জন্য আমাদের ছোট্ট করে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা গত ক্লাসে এনার্জি ব্যান্ড পড়েছি। এনার্জি ব্যান্ডের মধ্যে আমরা দেখেছি যে আমাদের এই এনার্জি, এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতে, এটা হচ্ছে যোজন ব্যান্ড আমরা বলেছি, যোজন ব্যান্ড। আর এর চেয়ে বেশি এনার্জি নিয়ে থাকতো কি, পরিবহন ব্যান্ড। মানে এগুলো আসলে ইলেকট্রনের শক্তি রিপ্রেজেন্ট করতেছে, আর কিছুই না। সো পরিবহন ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ড। তো খেয়াল করে দেখো, এটা এক একটা পরমাণুর জন্য কিন্তু একটা মাঝখানে থাকতো কি, মাঝখানে থাকতো আমার নিষিদ্ধ ব্যান্ড। এটা আমি ভিন্ন কালার দিয়ে দেখাই। এই যে মাঝখানের যে গ্যাপটা, এটাকে আমরা বলতাম নিষিদ্ধ ব্যান্ড, রাইট? সো এটা গত ক্লাসেরই পড়া। এখন এই যে যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড অ্যাকচুয়ালি কি, যোজনী স্তরের ইলেকট্রনের শক্তি থাকে। এটা আমি যে এঁকেছি, এটা কার জন্য এঁকেছি, এটা আমি সিলিকনের জন্য এঁকেছি। ধরো এটা সিলিকনের জন্য আঁকা হয়েছে। সিলিকনের জন্য, সিলিকনের যোজন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো সেগুলো এখানে আছে, তার কিছু সংখ্যক আসলে হোল আর ফ্রি ইলেকট্রন বাইরে আছে, কারণ আমরা জানি 298 কেলভিন তাপমাত্রা, তো কিছু সংখ্যক হোল আর ইলেকট্রন থাকে। তো আমরা ফসফরাসকে যখন নিয়ে আসলাম, ফসফরাসের বাইরের শেলে কয়টা, 5টা ইলেকট্রন আছে, রাইট? সো 5টা ইলেকট্রন আছে ফসফরাসের বাইরের শেলে। এই যে ফসফরাসের বাইরের শেলে 5টা ইলেকট্রন আছে, এই 5টা ইলেকট্রনের 4টা তো আমার অকুপাই হয়ে গেল, 4টা তো সিলিকনের সাথে সমযোজী বন্ধন করে ফেললো, দেখতেই পাচ্ছ। বাট পঞ্চম যেটা, মানে এইটা যদি পঞ্চম হয়, এই ইলেকট্রনটা যদি পঞ্চম ইলেকট্রনটা হয়, এই পঞ্চম ইলেকট্রনটা তার এনার্জি সিলিকনের সাপেক্ষে, এটা কিন্তু আমি এঁকেছি কার জন্য, এই ডায়াগ্রামটা এঁকেছি কার জন্য, ডায়াগ্রামটা এঁকেছি আমি সিলিকনের জন্য, ফসফরাসের জন্য না। ফসফরাসের জন্য এরকম আলাদা একটা ডায়াগ্রাম আছে, ঠিক আছে? সো বাট এই সিলিকনের ডায়াগ্রামে আমি ফসফরাসের পঞ্চম ইলেকট্রনের শক্তিটা দেখতে চাই। সো এই যে পঞ্চম ইলেকট্রনের শক্তিটা যদি আমরা দেখতে চাই, সেটা প্রায় এইখানে থাকে, প্রায় এইখানে। মানে এই যে পার্থক্যটা ধরে নিচ্ছি আমি, সিলিকনের যে পরিবহন ব্যান্ডের ইলেকট্রনটা আছে, সেই পরিবহন ব্যান্ডের ইলেকট্রনের শক্তি আর ফসফরাসের যে পঞ্চম ইলেকট্রনের শক্তি, এই দুইটার মধ্যে যে তফাৎ, এই তফাৎটা খুবই কম। আর এটা কত? এটা হচ্ছে 0.05 ভোল্ট, 0.05 ভোল্ট। সো 0.05 ভোল্ট, এটা খুবই কম, এটা খুবই একটা কম ভ্যালু। তোমরা জানো ইলেকট্রন ভোল্ট আসলে কত, 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। 0.05 ভোল্ট ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিন্স এটা কি 0.05 ইলেকট্রন ভোল্ট, এটা কি, এটা হচ্ছে 0.05 এর সাথে গুণ দিবা 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, দ্যাট মিন্স খুব ছোট্ট একটা ভ্যালু। আর খুব ছোট্ট একটা ভ্যালু, তার মানে তাকে কনসিডার করা যায়, এই ফসফরাসের পঞ্চম ইলেকট্রনকে কনসিডার করা যায় সে আসলে সিলিকনের পরিবহন ব্যান্ডের যে ইলেকট্রনের শক্তি, সেটা সমান শক্তি নিয়ে আছে। তার মানে সে কিন্তু অ্যাক্টিভলি, ওরা তো বন্ধনে চলে গিয়েছে, বন্ধনে চলে গিয়েছে, বন্ধনে চলে গিয়েছে, বন্ধনে চলে গিয়েছে। এই পঞ্চম ইলেকট্রন যেটা, সেটা কিন্তু কি হচ্ছে, বন্ধনে না, সে মুক্ত ইলেকট্রনের মতো আচরণ করতে পারবে। কারণ আমার এনার্জি ব্যান্ড থিওরি তাই আমাকে বলে যে ফসফরাসের পঞ্চম ইলেকট্রনটা সিলিকনের পরিবহন ব্যান্ডের ইলেকট্রনের কাছাকাছি। সো আমরা তাই কিন্তু দেখি যে আমি যদি একটা ফসফরাস এখানে যোগ করি, তাহলে ওই ফসফরাসের যে পঞ্চম ইলেকট্রনটা আছে, সেটা একটা ওই খণ্ডটার মধ্যে একটা মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করে। তোমরা একটু অ্যানিমেশনটা আবার দেখো, একটু আগে যখন আমি ফসফরাস যোগ করি নাই, তখন কিন্তু এখানে কিছু মুক্ত ইলেকট্রন ছিল, স্বাভাবিক থাকবেই সিলিকনের। এটা যখন আমি ফসফরাস এনে যোগ করলাম, খেয়াল করে দেখো ফসফরাস কিন্তু তাদের সাথে একটা করে মুক্ত ইলেকট্রন নিয়ে আসছে। একটা ফসফরাস 5টা বাইরের শেল ইলেকট্রন, 4টার সাথে 4টা কি হয়ে গিয়েছে, বন্ধন গঠন করে ফেলেছে। আর পঞ্চমটা কি হয়েছে, পঞ্চমটা মুক্ত ইলেকট্রন হিসেবে আচরণ করছে। দেখো যত সংখ্যক ফসফরাস আমি আনবো, তত সংখ্যক আমার কি হবে, মুক্ত ইলেকট্রন এখানে বেড়ে যাবে। তো আমি ফসফরাস নিয়ে আসলাম, যত সংখ্যক ফসফরাস আমি নিয়ে আসলাম, তত সংখ্যক আসলে কি হয়েছে, আমার মুক্ত ইলেকট্রন সংখ্যা এখানে বেড়ে গেছে। এই যে এটা ছিল না আগে, এটা চলে এসেছে, এটা ছিল না আগে। তো অনেকগুলো জিনিসই ছিল না, এই যে এটা ছিল না আগে, চলে এসেছে। তো আগের তুলনায় এখন কিন্তু অনেকগুলো আমার কি মুক্ত ইলেকট্রন বেড়ে গিয়েছে। তার মানে আমরা কিন্তু এক একটা ফসফরাস যোগ করার অর্থ এভাবে চিন্তা করতে পারি, একটা ফসফরাস যোগ করলে সিলিকন খণ্ডে এক একটা মুক্ত ইলেকট্রন কি বেড়েছে। আগে ছিল কথার কথা 2 লাখ মুক্ত ইলেকট্রন আর 2 লাখ হোল, এখন ফসফরাস যোগ করেছি কত, 1 লাখ। এখন তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই অবস্থাটার মধ্যে যদি আগে 2 লাখ মুক্ত ইলেকট্রন 2 লাখ হোল থাকে, তাহলে 1 লাখ ফসফরাস যোগ করার পরে এখন মুক্ত ইলেকট্রন সংখ্যা কত হবে, হোল সংখ্যা কত হবে। আর সাকুল্যে এই জিনিসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে না নিউট্রাল হবে। 3টা প্রশ্ন আমি তোমাদের কাছে করলাম যে আমার আগে ছিল 2 লাখ
মুক্ত ইলেকট্রন 2 লাখ হোল, 1 লাখ ফসফরাস আমি যোগ করেছি। 1 লাখ ফসফরাস যোগ করার পরে আমার এই জায়গাটার মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা ফাইনালি কত দাঁড়াবে, হোল সংখ্যা ফাইনালি কত দাঁড়াবে, আর সাকুল্যে এই অবজেক্টটা পজিটিভ অর নেগেটিভ অর নিউট্রাল, এই জিনিসটা তোমরা একটু জানো। তো একটু স্পেসিফিকলি লিখবা যে 3 লাখ আসলে কি, 3 লাখ কি, তোমরা একটু স্পেসিফিকলি লিখবা 3 লাখ মুক্ত ইলেকট্রন 1 লাখ হোল বলতেছো। আর দেখি কে কি লেখো, 3 লাখ একটু স্পেসিফিকলি লিখবা কোনটা তোমরা লিখতেছো। 3 লাখ কি বলতে হবে, 3 লাখ কি বলতে হবে সবাইকে। আরিয়ান আদিল লিখতেছো 3 লাখ, সাজিয়া আফরিন লিখতেছো 3 লাখ, বাট 3 লাখটা কি অ্যাকচুয়ালি। আচ্ছা, আশরাফুল হক লিখেছে 3 লাখ ইলেকট্রন হোল 2 লাখ নেগেটিভ, না সম্পূর্ণ সঠিক হয়নি। আর আব্দুল্লাহ আল সাদ লিখেছো, আব্দুল্লাহ সাদ লিখেছো 2 লাখ হোল 3 লাখ ইলেকট্রন নেগেটিভ, হয়নি পুরোপুরি। আর দেখি কে কি লিখতেছো, সেটা হচ্ছে নেগেটিভ লিখতেছো, আর 3 লাখ মুক্ত ইলেকট্রন লিখতেছো। আচ্ছা, তোমরা কেউ কিন্তু একদম সঠিক উত্তর যেভাবে আমি চাচ্ছি সেভাবে কিন্তু বলতে পারো না, একদম যেভাবে আমি চাচ্ছি সেভাবে কিন্তু বলতে পারো না, সবারই একটা না একটা জায়গায় ভুল আছে, সেই জিনিসটাই আমি দেখতেছি। এখন আমি এই জায়গাটার মধ্যে তোমাদেরকে দেখাবো যে আসলে ভুলটা তোমরা কোথায় করতেছো। খেয়াল করে দেখো, আমরা এই যে তার মধ্যে 2 লাখ হোল ছিল, 2 লাখ মুক্ত ইলেকট্রন ছিল, আমি 1 লাখ ফসফরাস যোগ করলাম। আমি একটু আগেই কথা প্রসঙ্গে বলেছি একটা ফসফরাস একটা মুক্ত ইলেকট্রন নিয়ে আসে তার সাথে। সো একটা ফসফরাস যদি 1 লাখ মুক্ত ইলেকট্রন তার সাথে নিয়ে আসে, তার মানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে আমার মুক্ত ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। মুক্ত ইলেকট্রন সংখ্যা বেড়ে কত হবে, 2 লাখ থেকে 3 লাখ হওয়া উচিত। হোল সংখ্যা কি বাড়ানো উচিত? অ্যাকচুয়ালি বাস্তব ফিল্ডে কিছু সংখ্যক মনে হতে পারে এই ফ্রি ইলেকট্রনগুলো ওই হোলগুলোর জায়গায় বসবে, বাট বাস্তব ক্ষেত্রে এটা মনে হতে পারে। কিন্তু আমি কিন্তু গত ক্লাসে একটা ছোট্ট পার্ট বলেছি, সেটা হচ্ছে হোলগুলোর মধ্যে যে ইলেকট্রনগুলো যাওয়া আসা করে সেই ইলেকট্রনগুলো আসলে কি পরিবহনের ইলেকট্রন, মানে এই জায়গাকার ইলেকট্রন নাকি এই জায়গাকার ইলেকট্রন। খেয়াল রাখা জরুরি, কিন্তু যোজন ব্যান্ডের ইলেকট্রন ছিল। হোলগুলো যেই ইলেকট্রনগুলোকে আকর্ষণ বিকর্ষণ করতেছে বেসিক্যালি তারা কি থাকে, বেশিরভাগই যোজন ব্যান্ডের ইলেকট্রন থাকে। সো যোজন ব্যান্ডের ইলেকট্রন থাকলে আমি যদি বাড়তি মুক্ত ইলেকট্রন দেইও, সেগুলো কিন্তু হোলগুলোর জায়গায় বসার সম্ভাবনা কম, বসেই না বলতে গেলে, আর এটা আমরা কনসিডার করি না আলোচনাতে। সো আমাদের সাকুল্যের রেজাল্টটা কি থাকবে, হোল সংখ্যা কিন্তু 2 লাখই থাকবে, মুক্ত ইলেকট্রন সংখ্যা 2 লাখ থেকে বেড়ে হয়ে গেছে 3 লাখ। এখন আমি আসব এই সাকুল্যে জিনিসটা পজিটিভ না নেগেটিভ বা নিউট্রাল কোনটা, এটা একটু চিন্তা করে দেখো। এইখানটার মধ্যে মনে হতেই পারে হোল পজিটিভ চার্জ, ফ্রি ইলেকট্রন মানে মুক্ত ইলেকট্রন নেগেটিভ চার্জ, দেখাই যাচ্ছে নেগেটিভ চার্জ বেশি পজিটিভের চেয়ে, তার মানে এটা সাকুল্যে কি থাকবে, একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট অবজেক্ট হবে, এটা মনে হতে পারে। বাট খেয়াল করে দেখো, আমাদের কিন্তু সাকুল্যে চিন্তা করতে হবে। এই যে ফসফরাস, তোমরা কি জানো কোন ধাতব বা কোন পদার্থ এলিমেন্ট থেকে যদি একটা বাইরের সাথে ইলেকট্রন সরিয়ে দাও তুমি, সেই এলিমেন্টটা কি হয়, সেই এলিমেন্টটা কি পজিটিভ চার্জ বিশিষ্ট হয় নাকি নেগেটিভ চার্জ বিশিষ্ট হয়। একটা যে কোনো জায়গায়, যেমন সোডিয়ামের, তোমরা সবাই জানো সোডিয়ামের একটা ইলেকট্রন সরে গেলে এটা কি সে পরিণত হয়, সোডিয়াম প্লাসে পরিণত হয়। তাহলে ফসফরাসের যদি সরে যায় একটা ইলেকট্রন, তাহলে মানে পঞ্চম ইলেকট্রনটা সরে যায়, মুক্ত ইলেকট্রন হিসেবে চলে যায়, পুরো খণ্ডের থাকে, তার নিজের তো আর থাকতেছে না, সেটা কি হিসেবে আচরণ করবে, তার মানে ফসফরাস কিন্তু অ্যাকচুয়ালি একটা পজিটিভ চার্জ হিসেবে আচরণ করবে। দেখো পিটা চেঞ্জ হয়ে গেছে, একটু আগে দেখো পিটা পি লিখছি, এখন দেখো পিটাকে কি লিখছি, পিটাকে লিখছি পি পজিটিভ, পি প্লাস। সো এখন হচ্ছে পি পজিটিভ মানে পি প্লাস। দ্যাট মিন্স এখন এই জায়গাটার মধ্যে যদি চার্জগত আলোচনা আমি করি, সেটা হচ্ছে ফসফরাস মুক্ত ইলেকট্রন যেহেতু প্রদান করতেছে, করার ফলে ফসফরাসটা এখন ফসফরাস প্লাস মানে পি প্লাস হয়ে গেছে, পি হয়ে গেছে পি প্লাস। তাহলে এইটার চার্জ আসান একটা, এটার চার্জ কি চার্জ পজিটিভ। তাহলে তুমি কয় লাখ ফসফরাস যোগ করছো, 1 লাখ ফসফরাস যোগ করছো, তার মানে কয় লাখ পি প্লাস আছে যোগ করার পরে 1 লাখ পি প্লাস আছে। সো দ্যাট মিন্স আমি যদি সাকুল্যে চিন্তা করি, সাকুল্যে কিন্তু আমার জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, সাকুল্যে চিন্তা করলে যে আমার মুখ হোল সংখ্যা পজিটিভ চার্জ সংখ্যা 2 লাখ, তার সাথে যোগ যাচ্ছে কি হোল 2 লাখ, আমি লিখি এখানে, হ্যাঁ that's right। তো আমাদের হোল সংখ্যা 2 লাখ পজিটিভ চার্জ। সো আমরা শুধু পজিটিভ চার্জ যদি দেখি, পজিটিভ চার্জের মধ্যে হোলের 2 লাখ লিখতেছি, এই 2 লাখ কার হোলের, ঠিক আছে। এটার সাথে যোগ যাচ্ছে কি ফসফরাসের 1 লাখ, তাই না। সো লাখটা আমি লিখতেছি না, তাহলে থাকতেছে কত, টোটাল 3 লাখ, রাইট। তাহলে খেয়াল করে দেখো পজিটিভ চার্জের অ্যামাউন্ট কিন্তু আমার কত থাকতেছে,
আমরা বলতে পারি 3 লাখ। আর ফ্রি ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ তো তোমরাই বললাম, তোমরা সবাই এটাতে সঠিক উত্তর দিছিলা, সেটা হচ্ছে 3 লাখ, রাইট? দ্যাট মিন্স এই সংখ্যাটা সমান, পজিটিভ চার্জ সংখ্যা আর নেগেটিভ চার্জ সংখ্যা যদি সমান হয় তাহলে সাকল্যে জিনিসটা কি হয়? নিউট্রাল হয়। সাকল্যে পুরো সিস্টেমটা একবারে চিন্তা করো, নিউট্রাল, যত সংখ্যক পজিটিভ চার্জ আছে তত সংখ্যক নেগেটিভ চার্জ আছে, দ্যাট মিন্স এই পুরো সিস্টেমটা কিন্তু আমার কি নিউট্রাল। তাহলে এটার নাম কেন এন টাইপ মানে নেগেটিভ টাইপ? এটা তো নিউট্রাল, এটার নামটা কেন এন টাইপ? এন টাইপটা হচ্ছে কিসের ভিত্তিতে? এটা হচ্ছে মুভেবল চার্জের ভিত্তিতে। মুভেবল চার্জ আর চার্জ সেম জিনিস না। মুভেবল চার্জ মানে কি? যেটা নড়তে পারে, পরিবহনে সহায়তা করতে পারে। সো আমার এখানে খেয়াল রাখা জরুরি, মুক্ত ইলেকট্রন নড়তে পারে কি পারে না? আমরা জানি পারে। হোল নড়তে পারে কি পারে না? আমি আজকের ক্লাসটা শুরু করেছি হোলের নড়াচড়া দেখিয়ে, গত ক্লাসও শেষ করেছি হোলের নড়াচড়া দেখিয়ে। সো হোলও নড়তে পারে, বাট পি প্লাস এটা দেখো কতটা আবদ্ধ অবস্থায় আছে, সমযোজী বন্ধনের চারপাশে আবৃত অবস্থায় আছে, তার নিজের ভরও আছে, নিউট্রনের ভর আছে, প্রোটনের ভর আছে। এই জিনিসটা কি আমার বিদ্যুৎ পরিবহনে ভূমিকা রাখতে পারে? পারে না। এই জিনিসটা আমার নড়তে পারতেছে না বিভব পার্থক্য প্রয়োগের পরে। তাহলে আমরা যখন এন টাইপকে বলবো নেগেটিভ টাইপ ডোপিং, হ্যাঁ এটা ডোপিং ওয়াইজ নেগেটিভ, বাট এন টাইপ সেমিকন্ডাক্টর নেগেটিভ টাইপ সেমিকন্ডাক্টর, বাট এটা কিন্তু নিউট্রাল। আর এই এন টাইপটা নামকরণ করা হয়েছে তাহলে কিসের ভিত্তিতে? মুভেবল পজিটিভ চার্জ বেশি না মুভেবল নেগেটিভ চার্জ বেশি সেটার ভিত্তিতে। তাহলে দেখো মুভেবল মুক্ত ইলেকট্রন সংখ্যা যেটা, এই মুক্ত ইলেকট্রন সংখ্যা বেশি আসতেছে, দেখা যাচ্ছে 3 লাখ। আর মুভেবল পজিটিভ চার্জ, হোলগুলোই পজিটিভ চার্জ মুভেবল, সেটা কত আসতেছে? 2 লাখ। তাহলে মুভেবল নেগেটিভ বেশি মুভেবল পজিটিভের চেয়ে, তাই এটাকে আমরা বলতেছি নেগেটিভ টাইপ মানে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এই পর্যন্ত আলোচনাগুলো ক্লিয়ার। এই প্রত্যেকটা আলোচনা কিন্তু আমাদের সামনে যে লাগবে, আমাদের যতই ক্লাস আগাবে তত কিন্তু জিনিসটা আমরা কমপ্লিকেটেড হবে। তখন কিন্তু এখন আমরা সারফেস করতেছি, সরাই করতেছি, তখন আমরা শব্দ বানাবো, তারপরে আমরা বাক্য বানাবো, তারপরে আমরা রচনা লিখবো, এই সবটা অ্যাকচুয়ালি এতটা ভেতরে ঢুকবে সামনে। সো আমরা যদি পুরো জিনিসটা ধাপে ধাপে না বুঝি তাহলে কিন্তু আমরা এই জায়গাগুলোতে সামনে পড়তে পারবো না। সো তোমরা কমেন্টে জানাও এই এন টাইপ সেমিকন্ডাক্টরটা বুঝছো কিনা। এন টাইপ সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টরটা বুঝছো কিনা তোমরা কমেন্টে জানাও, আমি কমেন্ট দেখতেছি এখন। জানাও বুঝছো কিনা, কমেন্ট করো সবাই। আচ্ছা, সো ক্লিয়ার, তারপরে জিনিসটা বুঝছি তো সব আলহামদুলিল্লাহ। তো সবাই বলতেছে বুঝছি, আর যদি না বুঝো তাহলে কোন স্পেসিফিক পার্টটা বুঝে নাই সেটাও লিখতে পারো, আমি যেহেতু কমেন্ট করতেছি জাস্ট 1 মিনিটের মধ্যে লিখতে পারলে আমি ওই জিনিসটা দেখাবো। আচ্ছা, একটু সামারি দিই তাহলে ছোট্ট করে 2-3টা কথায় সামারি। সেটা হচ্ছে আমাদের প্রথমে ছিলাম 298 কেলভিন তাপমাত্রাতে, অ্যানিমেশনগুলো দেখলেই বুঝবা, শুরু থেকে আমি আসি অ্যানিমেশনগুলোতে তাহলে বুঝতে পারবা। প্রথমে ছিলাম আমরা এই অবস্থায়, তাই না? এই অবস্থায় আমাদের এখন সাধারণ তাপমাত্রা, আমরা জানি 0 কেলভিন তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, কোনো হোল থাকে না। যখন আমি 298 কেলভিন, দ্যাট মিন্স কিছু হলেও সে তাপ পাইছে, তখন তার মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন থাকবে, কিছু হোল থাকবে। সো মুক্ত ইলেকট্রন, হোল, তার মধ্যে কিছু কিছু আছে। বাট এটা কি বলছি, এটা আমাদের জন্য যথেষ্ট না। আমরা এই যথেষ্ট না সংখ্যাটা অ্যাকচুয়ালি 1,500 কোটি, বাট আমরা এটাকে 1,500 কোটি না বলে আমরা ধরে নিচ্ছি এটা 2 লাখ। কেন? বলতে সুবিধা, বুঝতে সুবিধা। তো আমরা ধরতেছি এই 298 কেলভিন তাপমাত্রায় এই খণ্ডটার মধ্যে, সিলিকন খণ্ডটার মধ্যে 2 লাখ হোল, 2 লাখ মুক্ত ইলেকট্রন আছে। এখন আমরা এটা বাড়াইতে চাই। বাড়াইতে যাওয়ার জন্য আমার উপায় কি? ডোপিং করা। জাস্ট খেলোয়াড়দের যেমন ডোপিং করলে শক্তি বেড়ে যায়, সিলিকনকে আমরা ডোপিং করব। ডোপিং করার জন্য আমরা মিশাবো কাকে? পঞ্চযোজীকে এন টাইপ সেমিকন্ডাক্টর বানানোর জন্য। এন টাইপ মানে নেগেটিভ টাইপ। তো আমরা পঞ্চযোজী এলিমেন্ট হিসেবে নিচ্ছি কাকে? পঞ্চযোজী এলিমেন্ট হিসেবে নিচ্ছি ফসফরাসকে। জানো তোমরা ফসফরাস পঞ্চযোজী এলিমেন্ট। পঞ্চযোজী দ্যাট মিন্স বাইরের শেলে 5টা ইলেকট্রন আছে। সো ফসফরাসকে যখন নিয়ে নিলাম, ফসফরাসের বাইরের শেলে আছে 5টা ইলেকট্রন, সিলিকনের বাইরের শেলে আছে 4টা ইলেকট্রন। 5 4 4 এ মিলে হয়ে যাবে সমযোজী বন্ধন। ফসফরাসের কি একটা এক্সট্রা থেকে যায় না? ফসফরাসের তো 5টা, সিলিকনের তো 4টা। 4টা না হলে ফসফরাসের আসলো সিলিকনের সাথে সমযোজী বন্ধন করতে। বাট পঞ্চমটা কি করবে? পঞ্চমটা খালি থাকবে। এখন ওই পঞ্চমটার শক্তি আমি দেখিয়েছি তোমাদের এই জায়গাটার মধ্যে।
যে এটা সিলিকনের ডায়াগ্রাম, বাট পঞ্চম যে ফসফরাসটা আছে সেই পঞ্চম ফসফরাসটার শক্তিটা কিন্তু কি উপরের দিকে, দেখো কার কাছাকাছি, পরিবহন ব্যান্ডের কাছাকাছি। আর এইটা আর সিলিকনের পরিবহন ব্যান্ডের ইলেকট্রনের শক্তি, ফসফরাসের পঞ্চম ইলেকট্রনের শক্তি, এদের মধ্যে তফাৎটা কিন্তু খুবই অল্প, 0.05 ইলেকট্রন ভোল্ট। দ্যাট মিন্স এই লেভেলটা খুবই অল্প, সো দ্যাট এই ফসফরাস যে পঞ্চম ইলেকট্রনটা রয়েছে সেটাকে কাউন্ট করা যায় সেটা সিলিকনের একটা পরিবহন ব্যান্ডের ইলেকট্রনের সমান, মানে সমকক্ষ, একই পরিমাণের শক্তি বিশিষ্ট। সো ও কম না, ঠিক আছে, দুইজনই সেম সেম। তাই ওই ইলেকট্রনটা দেখো, ফসফরাসটাকে যখন আমি নিয়ে আসলাম, ফসফরাসটাকে নিয়ে আসলে এই যে পঞ্চম ইলেকট্রনটা, চতুর্থ চারটা ইলেকট্রন তো এখানে বন্ধন গঠন করেই ফেলছে, ফসফরাসের চারটা বাইরে সেলে, আর পঞ্চমটা দেখো মুক্ত ইলেকট্রনের মতন সার্ভ করতেছে পুরো ক্রিস্টালটার মধ্যে। দ্যাট মিন্স একটা ফসফরাস নিয়ে আসলে একটা পঞ্চম ইলেকট্রন আসে, দ্যাট মিন্স একটা মুক্ত ইলেকট্রন আসে। 10টা ফসফরাস আনলে 10টা মুক্ত ইলেকট্রন নতুন করে আসে, আগে তো ছিলই, আরো নতুন করে আসছে 10টা। 1 লাখ ফসফরাস আনলে কত সংখ্যক মুক্ত ইলেকট্রন নতুন করে আসবে, আগে ছিল মুক্ত ইলেকট্রন 2 লাখ, এখন মুক্ত ইলেকট্রন হয়ে যাবে কত, 2 + 1 দ্যাট মিন্স 3 লাখ। আচ্ছা, আর হোল কিন্তু বাড়বে না কমবে না, কেন বাড়বে না কমবে না, কারণ ফসফরাসের যে মুক্ত ইলেকট্রনটা আসছে সেই মুক্ত ইলেকট্রনটা কিন্তু এনার্জি বেশি, এটা কোন লেভেলের এনার্জি, এটা পরিবহন ব্যান্ড লেভেলের এনার্জি। আর হোল অ্যাকচুয়ালি কাদের মাধ্যমে ট্রান্সফারড হয়, হোল কোথায় থাকে, অবস্থানটা কোথায়, হোল থাকে হচ্ছে বন্ধনের মধ্যে, রাইট। সো হোলের যে ট্রান্সফারটা হচ্ছে বা কাদেরকে আকর্ষণ করতেছে সেগুলো সাধারণত যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলোকে। সো এই ইলেকট্রনগুলো সাধারণত হোলের সাথে অ্যাট্রাক্ট রিপালসে আসে না, অ্যাট্রাকশনে আসে না, আসে বিশেষ ক্ষেত্রে, বাট সব সময় না, এটা আমরা কাউন্ট করি না, কনসিডার করি না। তো আমরা হোল সংখ্যা আগের মতনই রেখেছি, ইলেকট্রন সংখ্যা ফসফরাস 1 লাখ দেওয়ায় 1 লাখ বেড়ে 3 লাখ হয়েছে। তারপরে আমরা বলেছি যে ফসফরাসটা ইলেকট্রন যেহেতু খন্ডে দিয়ে দিছে, তার নিজের কাছে আর নাই, নিজের বাইরের শেলে আর নাই, সো ফসফরাস একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়ে যাবে, P+, তাই না। সো এটাই আমি লিখেছি, ফসফরাস মুক্ত ইলেকট্রন প্রদান করে P হয়ে গেছে P+, দ্যাট মিন্স পজিটিভ বা ধনাত্মক আয়ন হয়ে গিয়েছে সে। সো আমরা সাকুল্যে যদি চিন্তা করি, সাকুল্যে এখানে পজিটিভ চার্জ আছে 2 লাখ, এই যে এখানে লিখেছি আমি, পজিটিভ চার্জ আছে 2 লাখ, হোল থেকে 1 লাখ, যেহেতু P+, এটা হচ্ছে P+ সংখ্যা, P+ কত, 1 লাখ, রাইট। সো 1 লাখ P+, দ্যাট মিন্স টোটাল দাঁড়ালো কত, পজিটিভ চার্জ 3 লাখ। আর নেগেটিভ চার্জ মানে ফ্রি ইলেকট্রন যেটা, সেই ফ্রি ইলেকট্রন তো আমরা লিখেছি এখানে 3 লাখ। সো সেই ফ্রি ইলেকট্রন হচ্ছে আমার কত, 3 লাখ। সো সাকুল্যে পজিটিভ চার্জ 3, নেগেটিভ চার্জ 3, দ্যাট মিন্স সাকুল্যে সে নিউট্রাল। বাট তাও কেন তাকে নেগেটিভ টাইপ বলা হয়, কারণ আমরা যে কাউন্টটা করি সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবহনে ভূমিকা রাখে কারা, P+ ভূমিকা রাখে বিদ্যুৎ পরিবহনে, না সেটা নড়তে পারে না, সেটা অনেক ভারী। কে কে ভূমিকা রাখে, রাখে হোল আর রাখে আমার ফ্রি ইলেকট্রন। সো আমরা যদি মুভএবল মানে যারা বিদ্যুৎ পরিবহনে ভূমিকা রাখে তাদের মধ্যে পজিটিভ নেগেটিভ দিয়ে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুভএবল পজিটিভ চার্জ 2 লাখ, মুভএবল নেগেটিভ চার্জ 3 লাখ। 3 লাখ অবশ্যই 2 লাখ থেকে বেশি, তার মানে আমরা এটাকে বলতে পারি যে মুক্ত ইলেকট্রন সংখ্যা হোল সংখ্যা থেকে বেশি, তার মানে এটাতে দেখা যাচ্ছে যে নেগেটিভ টাইপ, মানে আমাদের নেগেটিভের আধিক্য মুভেবলের সাপেক্ষে চিন্তা করলে, বাট ওভারঅল চিন্তা করলে সেম সেম। সো আমরা আশা করি এন টাইপ ডোপিং বুঝতে পেরেছি। সো এন টাইপ ডোপিং এ ইম্পর্টেন্ট দুইটা কথা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার কার। এন টাইপ ডোপিং এ কি পজিটিভ চার্জ নাই, হোল নাই, আছে কি নাই, আছে, কত, 2 লাখ। ওরা কি বিদ্যুৎ পরিবহন করতে পারে না, পারে, বাট ওদের সংখ্যা বেশি না কম, ওদের সংখ্যা কম। মেজরিটি মাইনরিটি আমরা বলি না, সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু, এভাবে চিন্তা করো। এই এলাকায় সংখ্যাগরিষ্ঠ কারা, এই এলাকায় সংখ্যাগরিষ্ঠ হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন, আর এই এলাকায় সংখ্যালঘু কারা, এই এলাকায় সংখ্যালঘু হচ্ছে আমার হোল। এই কথা দুটো ইম্পর্টেন্ট। পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টরের বেলায় আমার মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল। আর চার্জ ক্যারিয়ার বলতে কাদেরই বোঝাচ্ছি, যারা চার্জ ক্যারি করে তারা না, যারা অ্যাকচুয়ালি চার্জ ক্যারি করে প্লাস ইলেকট্রিসিটি প্রোডিউস করতে ভূমিকা রাখে। তাহলে আশা করি আমরা এই পর্যন্ত বুঝেছি। আর এই স্লাইডগুলো দিয়ে দিব, সো এগুলো এখন তোলা লাগবে না, এই নোটসগুলো তোমরা পরবর্তীতে পেয়ে যাবে আমার থেকে, সো জাস্ট জিনিসগুলো বুঝে যাও। আচ্ছা, এবার চলে আসি আমরা এরপর, এখন আসবো পি টাইপ। সো পি টাইপ সেমিকন্ডাক্টরটা নিয়ে যখন আমি আলোচনা করছি তখন আমরা শুরু করতেছি আমাদের আলোচনাটা কাকে নিয়ে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে নিয়ে, মানে বিশুদ্ধ সিলিকন নিয়ে। বিশুদ্ধ সিলিকনে আবারও আগের মতন চিন্তা করি, 298 মানে রুম টেম্পারেচারে, তার মধ্যে কিছু সংখ্যক হোল আছে, কিছু সংখ্যক ফ্রি ইলেকট্রন আছে।
কত সংখ্যক হোল আছে, কত সংখ্যক ফ্রি ইলেকট্রন আছে, সেটাকে আমরা বলছি 2 লাখ 2 লাখ, সেটাকে আমরা বলছি 2 লাখ 2 লাখ, ঠিক আগের মতনই। এটা শুধু পিওর সিলিকন, তার মধ্যে কিছু তাপ আসার কারণে সে কিছু সংখ্যক ফ্রি ইলেকট্রন, কিছু সংখ্যক হোল রেখে দিয়েছে। সো এখন এই জায়গাটা থেকে আমরা কাকে মিশাবো, ত্রিযোজী এলিমেন্ট। সো ত্রিযোজী এলিমেন্ট যদি আমি মিশাই, বোরনকে যদি আমি মিশাই, সো বোরনকে ধরো আমি মিশালাম, ঠিক আগে যেমন ফসফরাস মিশিয়েছি, এখন বোরনকে মিশাবো। বোরন হচ্ছে ত্রিযোজী এলিমেন্ট, তোমরা সবাই জানো, তোমরা এই জিনিসগুলো সবাই জানো। সো আমরা বোরনকে মিশাবো। সো বোরনকে যদি মিশাই, বোরনের বাইরে হাত আছে কয়টা, বোরনের বাইরে হাত আছে 3টা, আর সিলিকনের বাইরে হাত আছে কয়টা, সিলিকনের বাইরে হাত আছে 4টা, এভাবে চিন্তা করা যেতে পারে। সো আমরা যদি বোরনকে নিয়ে আসি, একটা ইন্টারেস্টিং থিং ঘটবে। সেটা কি, সেটা যদি আমি একটু দেখাই, আমি একটু এই দিকে এঁকে দেখাই আগে, অ্যানিমেশনটা দেখার আগে। আমরা প্রথমত সিলিকনটাই আঁকি। সো এই যে সিলিকন, এখানে কিন্তু একটা বলে রাখি, এটা ডাবল বন্ড না, এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল বন্ড। মানে আমরা সমযোজী বন্ধনে তো এইভাবে লিখি, রাইট? সমযোজী বন্ধনে এইভাবে লিখি, সিলিকন 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 সিলিকন। সো এখানে অ্যাকচুয়ালি একটা বন্ড, রাইট? সো একটা বন্ড মানে কি, এর মধ্যে আছে কয়টা ইলেকট্রন, দুইটা সমযোজী। বাট এই জিনিসটাকে আমি এভাবে প্রকাশ করতেছি, ঠিক আছে? এটা আসলে কি, আমার এগুলো বন্ড রিপ্রেজেন্ট করতেছে না, এগুলো ইলেকট্রন রিপ্রেজেন্ট করতেছে, দাগগুলো এভাবে একটু মনে রাখো, ঠিক আছে? সো এই দাগগুলো বন্ড না, এই দাগগুলো ইলেকট্রন রিপ্রেজেন্ট করতেছে। সো আমরা এইভাবে যদি একটা সিলিকনের স্ট্রাকচার দেখি, সিলিকন সিলিকন, এগুলো কিন্তু সব সিঙ্গেল বন্ড, ঠিক আছে? সো আছে দুইটা ইলেকট্রন, আমি আঁকতেছি ইলেকট্রনগুলোকে, বন্ড কেন। সো এখানে আরো সিলিকন আছে, আরো সিলিকন আছে, আরো সিলিকন আছে। সো এরকম আমি কিছু সংখ্যক আমার আঁকতে হবে জিনিসটা বোঝানোর জন্য। সো আমি এর জন্য কিছু সংখ্যক আঁকতেছি। সো এখানে আরো সিলিকন। তাহলে আশা করি এই পর্যন্ত আমি আঁকলেই হয়ে যাবে। সো এইখানে দেখো, এখন কিন্তু তারা অ্যাকচুয়ালি কি করে আছে, এখন তারা অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন করে আছে, ইন্ট্রিনসিক অবস্থায় আছে। আমি তার মধ্যে নিয়ে আসতে চাচ্ছি কাকে, নিয়ে আসতে যাচ্ছি বোরনকে। সো বোরনকে যদি আমি নিয়ে আসি, সাপোজ ধরো বোরন আমার এই জায়গাটায় চলে আসছে, এই সিলিকনটার জায়গায় বোরন চলে আসছে। বোরন বোরন না হলে বুঝলাম যে বোরনের ইলেকট্রনগুলোকে আমি লাল দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে? সো বোরন এই জায়গায় ইলেকট্রন সাপ্লাই দিতে পারতেছে, সমযোজী বন্ধন করতে পারতেছে, সমস্যা নাই। এই জায়গায় ইলেকট্রন সাপ্লাই দিতে পারতেছে, সমযোজী বন্ধন ক্রিয়েট করতে পারতেছে, সমস্যা নাই। এই জায়গায়ও সে করতে পারতেছে, বাট এইখানে কি সে করতে পারতেছে না, এখানে কিন্তু সে করতে পারতেছে না। এখানে তার একটা ভয়েড মানে খালি জায়গা আছে। এইখানে একটা সমযোজী বন্ধন, চিন্তা করতে পারো না জিনিসটা এরকম, এটা একটা সমযোজী বন্ধন, বাট সমযোজী বন্ধনেরই একটা কি নাই, একটা ইলেকট্রন নাই। আমি বলছি আজকের ক্লাসের মধ্যেও সমযোজী বন্ধনের যা ইলেকট্রন যদি সরে যায়, একটা ইলেকট্রন যদি সরে যায়, সে জায়গায় কি ক্রিয়েট হবে, সেই জায়গায় একটা হোল ক্রিয়েট হবে। দ্যাট মিন্স এখানে কিন্তু বাই ডিফল্ট বোরন যখন তুমি নিয়ে আসছো, এখানে কিন্তু একটা কি আছে, হোল ক্রিয়েট হয়ে আছে। একটা বোরন নিয়ে আসলে একটা হোল, 10টা বোরন নিয়ে আসলে 10টা হোল। খুব সিম্পল হিসাব। সো আমি তার মানে সহজে বুঝিয়ে দিলাম, যতগুলো বোরন আমি আনবো সিলিকন স্ট্রাকচারটার মধ্যে, ততগুলো হোল আমার কি হবে, তৈরি হবে। সো আমার সমযোজী বন্ধন থেকে একটা করে ইলেকট্রন মিসিং, দ্যাট মিন্স ততগুলো হোল আমার অ্যাকচুয়ালি এই জায়গায় তৈরি হয়ে থাকবে। তো আমরা এখন চলে আসি, এই যে হোলটা তৈরি হয়ে আছে, এই হোলটা কি এখানে তৈরি হয়ে বসে থাকবে না, এই হোলটা এই জায়গায় থাকবে, নট নেসেসারি। এই হোলটা এই জায়গায় থাকবে, নট নেসেসারি। আমার এই ইলেকট্রনটা, যেহেতু আমরা জানি হোল ইলেকট্রনকে আকর্ষণ করে, সো হোলটা এইখানের একটা ইলেকট্রন বা এইখানের একটা ইলেকট্রনকে আকর্ষণ করে নিয়ে আসতে পারে। দ্যাট মিন্স এই ইলেকট্রনটা এখানে খালি হয়ে যাবে আর এইখানে এসে বসে যাবে, এই জিনিসটা করতে পারে। তখন কি হলো, তখন আমার হোলটা তৈরি হচ্ছে কোথায়, তখন আমার হোলটা তৈরি হচ্ছে এই জায়গাটার মধ্যে। কারণ এইখানে একটা সমযোজী বন্ধন ছিল, সমযোজী বন্ধনের দুইটা ইলেকট্রন ছিল, আর ওই দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন কি করছে, জাম্প করে আমার বোরনের জায়গাটাতে চলে আসছে। বোরনকে এখন সমযোজী বন্ধন সে অফার করতেছে সুন্দর মতন, বাট সে নিজে কি ভয়েড ক্রিয়েট করে আসছে, এখানে একটা হোল তৈরি করে দিয়ে আসছে। দ্যাট মিন্স এই জিনিসটা কিন্তু মুভিং, এই জিনিসটা চলতে থাকে। দ্যাট মিন্স হোলটা এই জায়গায় থাকবে তা না, হোলটা এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা চলতে থাকতে পারে। সো আমার খেয়াল করে দেখো, এই যে যদি অন্য সিলিকন সিলিকন বন্ড থেকে একটা ইলেকট্রন বোরনে চলে আসে, আর ওই জায়গাটার মধ্যে যদি চলে আসার ফলে সে একটা হোল ক্রিয়েট করে আসে, বোরনের কি অবস্থা হবে? বোরনের কাছে মনে হবে না যে বোরন একটা বাড়তি গিফট পেল, অন্য সিলিকন সিলিকন বন্ড থেকে সে একটা বাড়তি গিফট পেল, এই যে এই সিলিকন সিলিকন বন্ড থেকে একটা গিফট সে পেল। গিফটটা কি? গিফট হচ্ছে ইলেকট্রনটা। আগে হোল ছিল, এখন হোল নাই, এখানে ইলেকট্রন চলে আসছে, তার সমযোজী বন্ধন এখন স্যাটিসফাইড।
তাহলে বোরন যেহেতু একটা ইলেকট্রন লাভ করছে ওর কাছ থেকে গিফট পেলো, সো বোরন কি আর বোরন থাকবে? আমরা জানি যদি কোনো একটা জিনিসের সাথে ইলেকট্রন অ্যাড করা হয় তাহলে এটা কিসে পরিণত হবে? নেগেটিভ চার্জে পরিণত হবে। দ্যাট মিন্স এটা আমার এইভাবে আমরা লিখতে পারি বি মাইনাস হিসেবে লিখতে পারি। সো আমরা এই আয়ন রূপে তাকে কিন্তু পেতে পারি। তাহলে এখন তোমরা এই অ্যানিমেশন গুলো দেখলে তোমাদের জন্য ইজি লাগবে। সো আমার এখানে ছিল সিলিকন যার মধ্যে ছিল 2 লাখ সংখ্যক, এটা বোরন মিশনের আগে 2 লাখ সংখ্যক হোল, 2 লাখ সংখ্যক ফ্রি ইলেকট্রন। আমি তার মধ্যে কি নিয়ে আসব? তার মধ্যে আমি বোরন নিয়ে আসব। সো তার মধ্যে যদি আমি বোরন নিয়ে আসি, খেয়াল করে দেখো বোরন আনার ফলে আমার এই জায়গাগুলোতে কি হচ্ছে? এই জায়গাগুলোতে আমার হোল তৈরি হয়ে আছে। এই জায়গাগুলোতে আমার মানে হোল মানে কি? খালি জায়গা, কিছু নাই, মানে হোল তৈরি হয়ে আছে। সো আমরা কিন্তু এই হোলটার মধ্যে নড়াচড়া দেখতে পারি এরকম। যেমন দেখো এই জায়গাটা থেকে যখন একটু আগে খেয়াল করো, এটা ছিল প্রাথমিক অবস্থাটা যখন বোরন কি করে নাই, সিলিকন থেকে গিফট পায় নাই। বোরনের এখন কি অবস্থা? বোরন এই জায়গায় সমযোজী ফিল আপ করছে, এই জায়গায় সমযোজী ফিল আপ করছে, এই জায়গায় সমযোজী ফিল আপ করছে, বাট এই জায়গাটা কিন্তু বোরনের একটা কি আছে? খালি আছে, রাইট? এখনো কিন্তু সে এই জায়গাটার মধ্যে সমযোজী বন্ধন ফিল আপ করতে পারে নাই। কিন্তু এই সিলিকনটা এই জায়গাতে গিফট দিল যে হ্যাঁ বোরন তুমি আসছো অতিথি হিসেবে, তুমি ইলেকট্রনটা নাও, তুমি বন্ধন গঠন করো, তুমি আমাদের মেহমান। সো সিলিকন কি করলো? সিলিকন এই জায়গা থেকে দেখো তাকে ইলেকট্রন অফার করবে, এই জায়গা থেকে সিলিকন তাকে অফার করবে। অ্যানিমেশনটা খেয়াল করো। সো সিলিকন এইখান থেকে তাকে যখন অফার করলো, অফার করা মাত্র কিন্তু বি মাইনাস হয়ে গিয়েছে। অফার করার আগে একটু আগে দেখো, একটু আগে আবার চলে আসলাম আমরা, এখানে কি বি না বি মাইনাস? বি লেখা, এখানে আমার বি লেখা। আর যখন আমার এই জায়গা থেকে ইলেকট্রনটা চলে আসছে তখন কি হচ্ছে? তখন দুইটা ঘটনা ঘটতেছে। বি হয়ে গেছে কি? বি মাইনাস, কারণ সে একটা ইলেকট্রন লাভ করছে। আর যেই জায়গা থেকে ইলেকট্রনটা সরে আসছে সে জায়গায় কি? হলুদ ডট। হলুদ ডট মানে কি? হোল তৈরি হয়েছে, সে জায়গায় একটা হোল তৈরি হয়েছে। তার মানে এই যে বোরন যতগুলো দিলাম আমি, ততগুলো সিলিকন বন্ড থেকে অফার পেয়ে বোরন হয়ে গেছে বি মাইনাস। আর সিলিকন বন্ডের মধ্যে কি হচ্ছে? এক একটা হোল তৈরি হচ্ছে এক একটা বোরন আসার ফলে। আর এই হোলগুলো এইভাবে থাকতে পারে, আবার এই হোলগুলো নড়াচড়াও করতে পারে। এই জিনিসটা আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি। সো আমরা এখন কাউন্ট করব যে আগে ছিল হোল 2 লাখ, ফ্রি ইলেকট্রন 2 লাখ। যখন বোরন মিশাইনি, বোরন মিশানোর কারণে ফ্রি ইলেকট্রনের কোনো তারতম্য ঘটলো না, কারণ বোরন তো ইলেকট্রন নাই, আবার ঘাটতি আছে তাই, ঠিক আছে? সো এখানে ফ্রি ইলেকট্রন বাড়ার কোনো সম্ভাবনা নাই। ফ্রি ইলেকট্রন তার মানে 2 লাখই আছে। আর হোল হয়ে গেছে কত? 3 লাখ। কারণ আমি বলছি বোরনটা যখন আসবে সিলিকন তাকে ওই জায়গায় কি করবে? অফার করবে, নতুন ইলেকট্রন তাকে অফার করবে। সো অফার করলে সে নিজে হোল হবে, বাট বোরনকে সে একটা অফার করলো। দ্যাট মিন্স এক একটা বোরন এসে আসলে কি করতেছে? এক একটা হোল সৃষ্টির জন্য দায় নিচ্ছে। এক একটা বোরন আসলে এক একটা হোল সৃষ্টি করতেছে এসে। সো 1 লাখ বোরন যদি আমি আনি, তার মানে বলতে পারি 1 লাখ নতুন হোল তৈরি হবে। আগে হোল ছিল 2 লাখ, এখন 1 লাখ নতুন হোল তৈরি হয়েছে। দ্যাট মিন্স এখন হোল সংখ্যা কত? এখন হোল সংখ্যা হচ্ছে 3 লাখ। এটা সাকুল্যে নিউট্রাল না চার্জ বিশিষ্ট, না পজিটিভ না নেগেটিভ বলো তো? এটা সাকুল্যে নিউট্রাল না পজিটিভ না নেগেটিভ? এটাও কিন্তু সাকুল্যে ঠিক আগের মতনই কি হবে? নিউট্রাল হবে। কিভাবে ব্যাখ্যাটা দিতে পারি আমরা? আমরা দিতে পারি এরকম, যেহেতু আমার এই ফ্রি ইলেকট্রনটা লাভ করায় বোরন আর বোরন নাই, বোরন হয়ে গিয়েছে কত? বি মাইনাস। সো আমি লিখতে পারি বোরন যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করায় বোরন হয়ে গেছে বি মাইনাস। 1 লাখ বোরন আমি আনছি, 1 লাখ হোল তৈরি হয়েছে। দ্যাট মিন্স 1 লাখ ফ্রি ইলেকট্রন, 1 লাখ ইলেকট্রন আসলে বন্ধন থেকে বোরন লাভ করে বি মাইনাস হয়েছে। দ্যাট মিন্স বি মাইনাসের সংখ্যা কত? বোরন আনছি 1 লাখ, বি মাইনাসের সংখ্যা হবে 1 লাখ। 1 লাখ সংখ্যক বোরন 1 লাখ সংখ্যক বি মাইনাসে কনভার্ট হবে। দ্যাট মিন্স এখানে পজিটিভ নেগেটিভ আবার একটু গণনা করি আমরা। সো এই পুরো ঘটনাটার মধ্যে পজিটিভ চার্জ আমার কত? পজিটিভ চার্জ হচ্ছে এই যে 2 লাখ, এটা আগের 2 লাখ। এই যে 1 লাখ বোরন আনার কারণে সিলিকন থেকে চলে আসছে। দ্যাট মিন্স 2 যোগ 1 দ্যাট মিন্স 3 লাখ। 2 যোগ 1 হয়ে আসছে। আর নেগেটিভ চার্জটা কিরকম? নেগেটিভ চার্জ কিন্তু ফ্রি ইলেকট্রন থেকে কত? ফ্রি ইলেকট্রন থেকে 2 লাখ। আর যতগুলো বোরন আনা হয়েছে ততগুলো বি মাইনাস ক্রিয়েট হয়েছে। বি মাইনাস কি? একটা নেগেটিভ চার্জ। সো নেগেটিভ চার্জ দ্যাট মিন্স 1 লাখ বোরন আনায় 1 লাখ বি মাইনাস ক্রিয়েট হয়েছে। আমি লাখ কথাটা আর লিখতেছি না। সো 2 + 1 = আসছে কত? 3। এটাও 3, এটাও 3, দুইটাই 3। তার মানে আমার সাকুল্যে যত সংখ্যক পজিটিভ, সাকুল্যে তত সংখ্যক নেগেটিভ। দ্যাট মিন্স ওভারঅল আমার এই জিনিসটার মধ্যে, সিস্টেমটার মধ্যে যত সংখ্যক পজিটিভ আছে তত সংখ্যক নেগেটিভ আছে। দ্যাট মিন্স ওভারঅল এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কি? নিউট্রাল।
তারপরও নাম কেন পজিটিভ টাইপ মানে পি টাইপ সেমিকন্ডাক্টর? কারণটা হচ্ছে এখানে মুভেবল ইলেকট্রন দেখো, মুভেবল হোল দেখো, মুভেবল পজিটিভ দেখো, মুভেবল নেগেটিভ দেখো। বি মাইনাস নড়াচড়া করতে পারে না, বি মাইনাস নড়াচড়া করতে পারে না। কেন পারে না? কারণ বি মাইনাস অলরেডি ভারী, তার মধ্যে তো শুধু একটা ইলেকট্রনই যে আছে তা না, এই ইলেকট্রনটা যে লাভ করছে সেটাই তো না, সে নিজে তার মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে, সে ভর আছে তার মধ্যে, সেই জিনিসটা চাইলেই ইজিলি নড়াচড়া করতে পারে না ফ্রি ইলেকট্রন আর হোলের মতো। সো আমার এখানে মুভেবল পজিটিভ, মুভেবল নেগেটিভটা দেখো তোমরা। সো মুভেবল পজিটিভ আমার কত 3 লাখ, আর মুভেবল নেগেটিভ আমার 2 লাখ। দ্যাট মিন্স দেখাই যাচ্ছে হোল সংখ্যা মুক্ত ইলেকট্রন সংখ্যার চেয়ে বেশি। তার মানে এটা কি টাইপের সেমিকন্ডাক্টর? এটা হচ্ছে পজিটিভ টাইপ, দ্যাট মিন্স পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছি যে পি টাইপ সেমিকন্ডাক্টর নিউট্রাল নাকি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ? উত্তর হচ্ছে নিউট্রাল। পি টাইপ সেমিকন্ডাক্টর কেন পজিটিভ টাইপ তাহলে বলা হয়? সে তো নিউট্রাল। কারণটা হচ্ছে মুভেবল পজিটিভ বেশি মুভেবল নেগেটিভের চেয়ে, মানে হোল বেশি নেগেটিভের চেয়ে। তাহলে এই এলাকার মধ্যে কে বেশি? সংখ্যালঘুকে, সংখ্যাগরিষ্ঠকে? এই এলাকার মধ্যে আমার মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, দেখাই যাচ্ছে হোল। এই এলাকার মধ্যে আমার মাইনরিটি চার্জ ক্যারিয়ারকে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন। এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সামনে ক্লাসগুলোর জন্য। আমরা সামনে এনপিএন, এনপি, পিএন জাংশন অনেক কিছু পড়বো, লজিক গেট পড়বো, অনেক কিছু পড়বো। তখন কিন্তু আমরা বলবো না বাড়তি করে যে পি তে কি আছে, এন তে কি আছে। আমরা বলবো এরকম মেজরিটিকে মাইনরিটিকে, মেজরিটিকে মাইনরিটিকে। পি তে মাথায় রাখবো মেজরিটি হোল, মাইনরিটি ইলেকট্রন। এন টাইপে মেজরিটি কি ফ্রি ইলেকট্রন, আর মাইনরিটি কি হোল। অনেকেই ভুল করে ফেলি, ভাবি যে পি টাইপ মানেই শুধুই হোল আছে তার মধ্যে, ফ্রি ইলেকট্রন নাই। আছে, আছে, বাট কম, তুলনামূলক কম। আবার এন টাইপে আমরা ভাবি শুধুই ফ্রি ইলেকট্রন আছে তার মধ্যে হোল নাই। সো মাথায় রাখবা পি টাইপ বলি বা এন টাইপ বলি তার মধ্যেও কিন্তু মুভেবল অপোজিটটা রয়েছে, বাট এই সংখ্যাটা মেজরিটির চেয়ে কম, বাট আছে কিন্তু। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। রিভার্স বায়াসিং যখন আমরা পড়বো পরবর্তীতে, রিভার্স কারেন্ট যখন আমরা পড়বো, তখন এই জিনিসগুলো খুবই কাজে লাগবে আমাদের। আর আমরা বলছি যে অনেক ইন ডেপথ আলোচনা করবো এই চ্যাপ্টারটা নিয়ে, এই চ্যাপ্টারটা একদম গভীরভাবে বুঝতে চাইলে। সো তোমাদের এই আলোচনা পর্যন্ত সবকিছু বুঝছো কিনা এটা আমাকে একটু কমেন্টে জানাও। আমি এখন তোমাদের একটু গল্প করবো, তারপরে আমি হচ্ছে আবার বাকি অংশ পড়ানো শুরু করবো। আমাদের একটা মেজর পোর্শন শেষ বলতে পারি, পি টাইপ এন টাইপ। সো আমরা পি টাইপ এন টাইপের ব্যাপারগুলো মোটামুটি শেষ বলতে পারি। সো আমরা পি টাইপ এন টাইপ উভয়ই নিউট্রাল, এই জিনিসটা আমরা আলোচনাটা করলাম। এখন আমরা এই জিনিসগুলো নিয়ে একটু গল্প করব, তারপরে হচ্ছে আমরা বাকি জিনিসগুলো দেখব। সো তোমরা কমেন্টে জানাও যে কি খবর সবার। কমেন্টে জানাও যে অ্যাকচুয়ালি তোমাদের অ্যাকচুয়ালি কি অবস্থা, আর মেম্বার সংখ্যা কমে যাচ্ছে কেন তোমাদের। আমি কিন্তু ইশতিয়াকের সাথে মজা করে বলতেছিলাম যে মেম্বার সংখ্যা কম হলে কিন্তু ক্লাস নিব না, কারণ ক্লাস আমরা অলরেডি সামনে নিব এনিমেটেড টিউটোরিয়ালসে। সো মেম্বার সংখ্যা কম হলে আমরা কাজের জন্য পরিশ্রম করব। আমি লাইভ জাস্ট নিচ্ছি একটা কারণে, সেটা হচ্ছে আমরা তো রেকর্ডেড নিতেই পারি, রেকর্ডেড আমি বাসায় বসে ইজিলি আরামসে নিতে পারি। বাট এই নেওয়াটা ছাড়াও আমি কেন ইশতিয়াকের বাসায় এসে ওকেও কষ্ট দিচ্ছি, আমিও এখানে কষ্ট করে করতেছি। জাস্ট কারণটা একটাই, সেটা হচ্ছে তোমরা যেন লাইভ কথা বলতে পারো আমার সাথে, লাইভ কমিউনিকেট করতে পারো। আর অনেকের একটা ইচ্ছা ছিল একসাথে ক্লাস করার লাইভে, সেই জিনিসটার জন্য। সো আশা করি সবাই মিলে যদি এটাতে পার্টিসিপেট করো, আমার জন্য সার্থক লাগবে, ইশতিয়াকের পরিশ্রম ওর জন্য সার্থক লাগবে। ও কিন্তু এই জিনিসগুলো এসে এসে সেট আপ করে দিয়ে গেছে, এই প্রত্যেকটা জিনিস গুছাইছে। আবার আমিও কিন্তু কষ্ট করে চলে আসি, মানে যতই জড়তা কাজ করুক। সো জানোই যে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে অ্যাকচুয়ালি চলে আসাটা কেমন, বাট তারপরও আমি শ্বশুর বাড়িতে আসার পরও তোমাদের জন্য ক্লাস নিচ্ছি আলাদা করে। সেটা হচ্ছে জাস্ট তোমরা যেন বেটার বুঝতে পারো, লাইভে আমার সাথে কমিউনিকেট করতে পারো। আর আজকের ক্লাসে এই জায়গার লেখাগুলো দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা? ক্লিয়ার বলতেছো, অর্পণ ভূমি ক্লিয়ার, তারপরে জান্নাতুল ইসলাম সুমা লিখতেছো অনেক ভালো লাগছে, আরবি লিখতেছো ক্লিয়ার ভাইয়া, ফাবিয়া লিখছো অনেক ইজি করে বুঝাইছেন, বর্ণ লিখতেছো বুঝতে পারছি। এখনকার আলোচনাগুলো যদি বুঝতে না পারো, কারণ সামনে কিছুই বুঝবা না, এর জন্য এখনকার আলোচনাগুলো একটু বারবার রিভিউ করাচ্ছি, কারণ এই আলোচনাগুলো না বুঝলে সামনে মেম্বার আরো কমবে, কারণ সামনে আমাদের ক্লাসগুলো আরো টাফ হচ্ছে, আরো কঠিনের দিকে যেতেছে। বাট এই আলোচনাগুলো দরকারের জন্য এটাকে তোমরা ফিজিক্সের চ্যাপ্টার হিসেবে, পড়া হিসেবে নিও না। এই জিনিসটাকে পড়া হিসেবে না নিয়ে তুমি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সহ, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সহ, আমি তাও মনে করি জিনিসগুলো জানা দরকার। এখনকার যুগে কেউ আছে যারা হচ্ছে ফোন ইউজ করে না, ল্যাপটপ ইউজ করে না,
যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসই হোক না কেন, সে কিন্তু ইউজ করতে হবে তার। বাট সে যদি একদম ইগনোরেন্ট থাকে, সে জানেই না যে এখানে চিপসেট কি, সে জানেই না এখানে প্রসেসর কি, এই জিনিসগুলো যদি একদমই অজানা থাকে তার কাছে, এটা আমার কাছে মনে হয় যে সে যুগের মধ্যে থেকেও জিনিসগুলো ব্যবহার করতেছে, বাট জিনিসগুলো সে ডিজার্ভ করে না। আমার কাছে এরকম মনে হয় যে একটা জিনিস বিজ্ঞানীরা তৈরি করে দিয়ে গেছে, একটা জিনিস কোম্পানিগুলো প্রডিউস করতেছে, মডিফাই করতেছে, বাট আমি জানিই না হচ্ছেটা কি, আমি খেয়ালই করতেছি, আমি ফেসবুক চালাচ্ছি, ফেসবুকে এই করতেছি সেই করতেছি, বাট এই জিনিসগুলো জানা দরকার। আমি মডার্ন লাইফে লিভ করতেছি, আমার সামহাও একটা কোয়ালিটি লাগবে যে আমি মডার্ন ইকুইপমেন্ট গুলো ইউজ করবো। এই মডার্ন ইকুইপমেন্ট গুলো ইউজ করার জন্য মিনিমাম একটা নলেজ লাগবে, আমি বানাইতে না পারি, বাট অ্যাটলিস্ট জানতে তো হবে যে অ্যাকচুয়ালি ভিতরে হচ্ছেটা কি। মানে এতটুকু মিনিমাম নলেজ না থাকলে তোমার বাচ্চাদের কি শিখাবা, তোমার ছোটদের তুমি কি শেখাবা? সো তুমি কিভাবে অ্যাকচুয়ালি একটা জায়গায় কমিউনিকেট করবে, কিভাবে তুমি অ্যাকচুয়ালি স্মার্ট ওয়ার্ল্ডের সাথে তাল মিলাও? এখন আমরা যে জিনিসগুলো করতেছি এগুলো থেকেই মডার্ন সায়েন্সটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আর মডার্ন সায়েন্সটা ডেভেলপ হয়েছে যে এই জিনিসগুলো সম্বন্ধে তোমার আরো জানতে হবে। তুমি যদি এখনই না জানো বর্তমানটা, সামনে তো আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, মেশিন লার্নিং আসবে, তখন তো তুমি একদম মানে তাল মিলাতে পারবে না। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো অ্যাজ এ হিউম্যান বিং 21st সেঞ্চুরিতে থেকে সবারই জানা উচিত। তো আশা করি এই জিনিসগুলো তোমরা ঠিকঠাক মতো জানবা। এই জিনিসগুলো জাস্ট আলটিমেটলি তুমি পড়া হিসেবে না নিয়ে জাস্ট গল্প হিসেবে নাও, দেখবা ভালো লাগতেছে। একটা রিভিউ যেমন দেখো তোমরা মোবাইলে, সো এরকম রিভিউ হিসেবে নাও, দেখবা অনেক ভালো লাগতেছে তোমার। আচ্ছা, এন টাইপের মেজরিটি মাইনরিটি, এটা খুব সিম্পল। এটা তুমি জাস্ট ক্লাসটা যখন দেখবা, আমি সাইটটা যখন দিয়ে দিব, সাইটের মধ্যে অ্যামাউন্ট লেখা আছে 2 লাখ 3 লাখ এরকম করে আমি বুঝাইছি। তুমি জাস্ট অ্যামাউন্টটা দেখবা যে ডোপিং করার পরে কোনটা বেশি, ফ্রি ইলেকট্রন বেশি না হোল বেশি। যদি ফ্রি ইলেকট্রন বেশি হয় তাহলে এটার মধ্যে মেজরিটি ফ্রি ইলেকট্রন, আর যদি মাইনরিটি বেশি হয় হোল বেশি হয় তাহলে এটার মধ্যে মেজরিটি হচ্ছে হোল। আর খুব সহজে নাম থেকে মনে রাখতে পারো, পি টাইপে পজিটিভ টাইপ মেজরিটি থাকবে পজিটিভ, আর পজিটিভ কে হোল। তার মানে পি টাইপে মেজরিটি কে চার্জ ক্যারিয়ার কে হোল, খুব সহজ। এন টাইপ নেগেটিভ টাইপ, নেগেটিভ টাইপ দ্যাট মিন্স কি ইলেকট্রন, আর এন টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার কে ফ্রি ইলেকট্রন। জাস্ট নামটা থেকেও তোমরা মনে রাখতে পারো, কারণ সামনে যখন আমরা কাজ করব তখন আর একদম ভেতরে কিভাবে আসলে মেজরিটি হয়েছে, কিভাবে মাইনরিটি হয়েছে, ওইটা কিন্তু আর ব্যাখ্যাতে যাব না। আমরা যাব কি, আমরা যাব হচ্ছে মেজরিটি এন টাইপ মানে মেজরিটি ফ্রি ইলেকট্রন, পি টাইপ মানে মেজরিটি হোল, এভাবে কথাবার্তা বলবো। সো সামনের ক্লাসগুলো আরো ডিপে যাব। সো এর জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস আমি ক্লাস করানোর পরেও আমি সাজেস্ট করবো রাতে রেকর্ডিংটাও দেখে নিবা। আচ্ছা, সো আমরা এখন এই জায়গাটার মধ্যে একটা স্লাইডস দেখতে পাচ্ছি। এই স্লাইডসটার মধ্যে কি লেখা আছে? এই স্লাইডসটার মধ্যে লেখা আছে যে আমরা কেন সেমিকন্ডাক্টর পড়বো সেই জিনিসগুলোই। সো এখানে দেখো সিলিকন ভ্যালি একটা মানচিত্র আমি নিয়ে আসছি, এটা সিলিকন ভ্যালির মানচিত্র। সো এই সিলিকন ভ্যালির মানচিত্রের মধ্যে এই যে এখানে ছোট 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 জিনিসগুলো দেখতেছো, আমি জানি লেখাগুলো আমিও পড়তে পারছি না কাছে থেকে, বাট এই জিনিসগুলো লেখা পড়া লাগবে না। এইগুলো লেখা আছে হিটাচি, এগুলো লেখা আছে কেএসআই, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি। এই জায়গাটার মধ্যে প্রত্যেকটা তোশিবা, এই প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানি। যে কোম্পানিগুলোর অ্যাকচুয়ালি ইকুইপমেন্টস গুলো আমরা ব্যবহার করতেছি, কম বেশি সবাই জেনে বা না জেনে ব্যবহার করতেছি, এগুলো সবগুলো হেডকোয়ার্টার্স, প্রোডাকশন হাউস এই জায়গাগুলোতে প্রডিউস হচ্ছে। সো এই যে এই জায়গাগুলো থেকে প্রডিউস হচ্ছে এই জিনিসগুলো কেন, যে এমন একটা জায়গায় প্রডিউস হচ্ছে যে জায়গাটার নাম সিলিকন ভ্যালি, কারণটা হচ্ছে এটাই যে এই জায়গায় যে টেক ইন্ডাস্ট্রি, মাইক্রোসফট বলো বা যত টেক ইন্ডাস্ট্রি আছে, এই সেই টেক ইন্ডাস্ট্রি গুলো আমাদের যে ইকুইপমেন্ট মানে প্রসেস করার যে যন্ত্রপাতি বানাচ্ছে, তোমরা আইসিটি তে পড়ছো লজিক গেট, এই লজিক গেট গুলো তৈরি হচ্ছে ট্রানজিস্টর দিয়ে। সো এই লজিক গেট দিয়ে কম্পিউটার তৈরি, কম্পিউটার থেকে আমরা সবকিছু করতেছি, মোবাইল প্রসেসিং, কম্পিউটিং পাওয়ার সবকিছু করতেছি। এই সবগুলো জিনিসের গোড়াতে আছে ট্রানজিস্টর, আর ট্রানজিস্টরের গোড়াতে আছে সিলিকন আর সেমিকন্ডাক্টর। সো এই সেমিকন্ডাক্টরটার এত ইম্পর্টেন্স, এর জন্য একটা সবচেয়ে দামি জায়গা বলতে পারো টেক রেভলিউশনের জায়গা, সেই জায়গাটার নাম দেওয়া হচ্ছে কি সিলিকন ভ্যালি। সো আমরা এই জিনিসটা কেন করব, এই নামটা দেখলেই আমার কাছে মনে হয় আর কিছু বলার প্রয়োজন নেই যে সেমিকন্ডাক্টর কেন করব, সিলিকন ভ্যালি আছে কেন। সিলিকন ভ্যালি আছে, আমাদের সেমিকন্ডাক্টর পড়তে হবে, কারণ সিলিকন ভ্যালি হচ্ছে বলতে গেলে ওয়ার্ল্ডে এখন যত যত নতুন জিনিস রেভলিউশন হচ্ছে, সেই জিনিসগুলো টেক রেভলিউশন গুলো, চিপসেট বানানো, এই সবগুলো জিনিস ওই জায়গায় প্রডিউস হচ্ছে। সো ওই জায়গাটার নাম যে কারণে সেই জিনিসটা নিয়ে আমরা করতেছি, এটা কিন্তু কাইন্ড অফ আমাদেরকে ভালো ফিল লাগানোর কথা যে আমরা একটা ভালো জিনিস পড়তেছি, আধুনিক জিনিস পড়তেছি, আমি ইগনোরেন্ট না ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটা সম্বন্ধে। তো আমরা এবার চলে আসি এরপরে আমাদের পি টাইপ জাংশন আর এন টাইপ জাংশন। এই পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, তাদেরকে আমরা এখন জোড়া লাগাবো। আমরা বলছি যে আমাদের আলোচনাটা এখন ডিপে যাবো, সো আমরা এখন তাদেরকে জোড়া লাগাবো। তাদেরকে জোড়া লাগাইলে কি হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা এখানে একটা হেডিং দিছি, হেডিংটা কি, পি এন জাংশন ডায়োড লিখছি। সো পি এন জাংশন বা ডায়োড একই কথা।
সো ডায়োড মানে দুইটা প্রান্ত থাকবে, বোঝাই যাচ্ছে, অ্যানোড ক্যাথোড তোমরা জানো। সো এই জিনিসগুলো আমরা এখন এইখানে সেমিকন্ডাক্টরে আলোচনা করব। সো পিএন জাংশন, জাংশন মানে কি জানো, ট্রেনের জাংশন মানে কি, যে জায়গায় মিলনস্থল, দুইটা এলাকার মিলনস্থল বলতে পারি ওই জায়গাগুলোতে, মানে দুইটা নডের মিলনস্থল। সো আমরা পিএন জাংশন, দ্যাট মিন্স একটা পি টাইপ একটা এন টাইপ জাংশন এসে মিলবে, নাম থেকে কিন্তু বোঝা যায় অনেক কিছু। সো আমরা যদি দেখি এখানে, সো আমরা পিএন জাংশন বাস্তবে পাই এভাবে। তোমরা কোন একটা যন্ত্রপাতি ভাঙলে, মোবাইল ভাঙলে বা কোনো কিছু ভাঙলে, এটার মাদারবোর্ড দেখলে তোমরা দেখবে এরকম অনেকগুলো জিনিস উঠে আসে, ছোট ছোট, অনেক ছোট, হয়তো খালি চোখে নাও দেখতে পারো এখনকার আধুনিক যন্ত্রগুলোতে, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, বাট অনেকগুলো গাড়ি বা অনেক কিছু ভাঙলে তোমরা দেখবে যে এরকম দুইটা মাথা বিশিষ্ট একটা যন্ত্র রয়েছে। এই যন্ত্রটাই অ্যাকচুয়ালি আমাদের ডায়োড বা পিএন জাংশন। এটার মধ্যে দুইটা মাথা, একটা একটু ছোট কালারের দাগ দিয়ে, একটা একটু বড়। সো এই মাথাটা অ্যাকচুয়ালি আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর, এই পার্টটা অ্যাকচুয়ালি আমার পি টাইপ সেমিকন্ডাক্টর। দ্যাট মিন্স ত্রিভুজের যে এই ভূমিটা বলতে পারি, এটা হচ্ছে আমার পি টাইপ সেমিকন্ডাক্টর, আর এখানে যে দাগটা আছে এই দাগটাকে বলতে পারি এন টাইপ সেমিকন্ডাক্টর। এটাকে আমরা অ্যানোডের সাথে, পি টাইপ মানে পজিটিভ, এন টাইপ মানে নেগেটিভ, সো এটাকে আমরা অ্যানোডের সাথে কম্পেয়ার করতে পারি, এটাকে আমরা ক্যাথোডের সাথে কম্পেয়ার করতে পারি। অড আছে দুইটার উপরে, ডায়োড হয়ে গেছে মিলে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারতেছো যে আমাদের বাস্তবে যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটা দেখতে কেমন, আর এটাকে সার্কিটে যখন প্রকাশ করি সেটা কেমন। যেমন আমরা এমন করি না যে বাল্ব তো বাস্তবে দেখতে এরকম, রাইট? তো এটা বাল্ব, সো বাল্বের মধ্যে এরকম প্যাচ থাকে, এরকম ইয়া থাকে। সো এই বাল্বটা তো একটা রোধ, তাই না? আমরা যখন সার্কিট আঁকি তখন কি এভাবে আঁকি, তাই না? সো এটা হচ্ছে রোধটাকে আমরা এভাবে প্রকাশ করি। ঠিক একই ভাবে এটা হচ্ছে আমার বাস্তবে কেমন, আর এটা হচ্ছে আমরা সার্কিটে প্রকাশ করব কিভাবে। আমরা এগুলো নিয়ে অনেক সার্কিট ডেভেলপ করব এইগুলা এই চ্যাপ্টারটার মধ্যে। সো এটা হচ্ছে সার্কিটে জিনিসটা কেমন। আচ্ছা, এবার আমরা চলে আসি এই জিনিসটা অ্যাকচুয়ালি ফর্ম হয়েছে কিভাবে, এটা ভেতরে ঢুকে দেখবো। এখন তো আমরা বাইরে থেকে দেখলাম, এখন ভেতরে ঢুকবো এটা। সো আমরা ভেতরে ঢুকে যদি দেখি, খেয়াল করো আমি কি করছি, একটা পি টাইপ আর একটা এন টাইপ নিয়ে আসছি, একটা পি টাইপ আর একটা এন টাইপ নিয়ে আসছি। একটু দেখো, একটা পি টাইপ একটা এন টাইপ নিয়ে এসে তাদেরকে জয়েন করছি। এখন এই জায়গার মধ্যে কিছু কথা আমি বলবো। এই জয়েন্টটাকে আমি এখানে এসে আঠা দিয়ে লাগাই দিছি না, ভুলেও এই কাজ করা যাবে না। এই জিনিসটা কিভাবে জয়েন্ট হইছে এটা পার্ট অফ ইঞ্জিনিয়ারিং, পার্ট অফ ফিজিক্স না, বাট তাও আমি তোমাদের ছোট করে বলি। সেটা হচ্ছে এই পি টাইপ আর এই এন টাইপ মাঝখানে যদি গ্লু বা মাঝখানে যদি যে কোনো কিছু দিয়ে লাগাই, অন্য ম্যাটেরিয়ালস চলে আসবে, অন্য ম্যাটেরিয়ালস আসা যাবে না, অন্য ম্যাটেরিয়ালস আসা যাবে না। তাহলে উপায় কি? তাহলে উপায় খুব সিম্পল। যে কোনো একটা সেমিকন্ডাক্টর তুমি নিলা, নিয়ে এটাকে গরম করলা, গরম করে আরেকটাকে নিয়ে এই গরমটার মধ্যে লাগাই দিলাম। এইভাবে করা যেতে পারে, এইভাবে আমরা করতে পারি এই জিনিসটা। যে মাঝখানে কোনো আঠা বা বহির্জাত বা আলাদা কোনো ম্যাটেরিয়ালস নিয়ে এসে আমরা এই জিনিসটা করতে পারবো না। আমরা বলছি পি টাইপ মানে ভেজাল মিশ্রিত, এন টাইপ মানেও ভেজাল মিশ্রিত, বাট ভেজাল ইচ্ছা মতন আঠা দিলাম যা দিলাম সেটা হবে না। ভেজালটাও ক্যাটাগরাইজড, একটা পার্টিকুলার ক্যাটাগরির জিনিস দিতে হবে। খেয়াল রাখবা, ডোপিং এর ডেফিনেশনটা যদি আমি বলতে চাই, ডোপিং এর ডেফিনেশন হচ্ছে ভেজাল মিশানোকেই ডোপিং বলে না, সিলেক্টিভ ভেজাল, সিলেক্টিভ বাইরের ফরেন ম্যাটেরিয়ালস যদি আমরা নিয়ে এসে মিশাই, সিলেক্টিভ অ্যামাউন্টে যদি আমরা মিশাই, তাহলে সেটাকে আমরা ডোপিং বলতে পারি। আমরা ইচ্ছা মতন যে কোনো ম্যাটেরিয়ালস নিয়ে এসে বসাইছি তাহলে কিন্তু এটা ডোপিং হবে না। আর ডোপিং এর পারপাস আছে, পারপাস হচ্ছে এনার্জি বাড়ানো। এখন যদি ডোপিং করে আমি দেখলাম যে আমার ফ্রি ইলেকট্রন কমে যাচ্ছে, তাহলে তো এটা আমার হিতে বিপরীত, এটা আমরা চাই না। সো খেয়াল রাখবা, আমরা এখানে একটাকে গরম করি, আরেকটাকে নিয়ে এসে এখানে লাগাই। তাহলে এটা আমার পি টাইপ, এটা আমার এন টাইপ। ঠিক এই সংকেতটারই অ্যাটমিক লেভেলে আমরা যে দেখছি কি কি প্রকাশ করছি, আমি অ্যাটমিক লেভেল প্রকাশ করছি। এখানে কি ছিল পি টাইপের মধ্যে? তোমরা জানো পি টাইপের মধ্যে কি হোল তৈরি হতো, রাইট? সো পি টাইপটা কার কারণে হতো আমি যদি ছোট্ট করে দেখাই, একটু আগে তোমরা চলে আসো, যারা এখন থেকে জয়েন করছো তারাও যেন বুঝতে পারো। সো পি টাইপের মধ্যে অ্যাকচুয়ালি কি মেজরিটি চার্জ ক্যারিয়ার কি আমার হোল। দ্যাট মিন্স এইগুলো আসলে কি এখানে মাইনাস মাইনাস আছে না, বি মাইনাস বি মাইনাস বি মাইনাস, এইগুলোকে তুলছি আমি, আর এই যে হোলগুলো আছে হোলগুলোকে তুলছি। তাহলে এখন এই ফিগারটার সাথে মিলাও, তোমরা এই ফিগারটার সাথে এখন মিলাও, এখানে এই জিনিসটা মিলাও যে এখানে a মাইনাসটা কি, তার মানে b মাইনাসটা একটু আগে যেটা পড়ছি। এখানে হলুদগুলা কি, হলুদগুলা হচ্ছে হোল। আরো ইলেকট্রন নাই কি আছে, নাই কি আছে, অবশ্যই আছে আরো ইলেকট্রন। আমি বলছি যে ওর মধ্যে মাইনরিটি আছে, ওইটাকে আমরা তুলি নেই, এটা খুবই কম সংখ্যায়। আবার এর মধ্যে অন্যান্য বন্ধনের ইলেকট্রন আছে কি নেই, আছে, ওইগুলোকে তুলি নেই, সিলিকনগুলোকে তুলি নেই। আমি জাস্ট যেই বহির্জাত ম্যাটেরিয়ালসটা মিশাইছি সেই ম্যাটেরিয়ালসটা মানে বি মাইনাসটা তুলছি,
আর হলুদগুলা মানে হোলগুলাকে তুলছি। এবার আবার মিলাও, এরপরে আমি এন টাইপটা মিলাই দেখাবো তোমাদেরকে। একটু আগে যেটা করছি, তাহলে এটা মিলাও যে আমার এই যে বি মাইনাস এগুলোকে তুলছি ওখানে মাইনাস হিসেবে, আর এখানে যে হলুদ কালার দিয়ে যে জিনিসটা সেটা হচ্ছে আমার ওইখানেও আছে, আমরা পরে যে ফিগারটা দেখছি ছোট্ট করে স্ট্রাকচারটা ওইটার মধ্যেও আছে। সো আমরা তুলছি জাস্ট এই এলিমেন্টটাকে আর এই এলিমেন্টটাকে। এবার আসি এন টাইপের মধ্যে। এন টাইপের মধ্যে দেখো কি আছে, প্লাস দেখা যাচ্ছে আর নেভি ব্লু ডট দেখা যাচ্ছে। আমি বলছি নেভি ব্লু ডট দিয়ে আমি ইলেকট্রন বুঝাই, বাট এটা কোন ইলেকট্রন, বন্ধনের নাকি ফ্রি? আর এই প্লাসটা আসলে কে, সেই জিনিসটাও কিন্তু আমরা পড়ছি। সেই জিনিসটাতে আমি যদি চলে যাই, সেই জিনিসটা চলে যাই তোমাকে দেখাই। হ্যাঁ, এন টাইপে চলে আসছি। এই যে পি প্লাস এইগুলো হচ্ছে সেই প্লাস যেটা আমরা এন টাইপে তুলতেছি। আর এই যে নেভি ব্লু ডট, যে নেভি ব্লু ডট, এই নেভি ব্লু ডট গুলো হচ্ছে সেই ফ্রি ইলেকট্রন। তাহলে জিনিসটা দাঁড়াইলো কি? জিনিসটা দাঁড়াইলো তাহলে এইরকম, জিনিসটা দাঁড়াইলো তাহলে এইরকম যে আমার এইখানে মাইনাস, এখানে আমার যে হোলগুলো আছে সেগুলা মানে বি মাইনাস হোল, আর এখানে পি প্লাস, আর এখানে যে ফ্রি ইলেকট্রন গুলো আছে সেই ফ্রি ইলেকট্রন। এর বাইরেও আরো অনেক কিছু আছে, সেগুলোকে আমি তুলি নাই আমাদের দেখানোর সুবিধার জন্য। আচ্ছা, সো আমরা তাদেরকে যখন মিশাইলাম তখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, এই জায়গাটা ভালো করে বুঝো। এই জায়গাটাতে আমরা অ্যানিমেশন দেখবো একটা। তাদেরকে যখন মিশাইলাম ঘটবেটা কি, এইখানে আছে হোল, এইখানে আছে ফ্রি ইলেকট্রন। হোল ফ্রি ইলেকট্রনকে কি করে, আকর্ষণ করতে পারে, মানে হোল আর ইলেকট্রনের মধ্যে কি একটা আকর্ষণ প্রবণতা আছে। সো আলটিমেটলি এইখানকার হোলগুলা এইখানকার ইলেকট্রনগুলোর সাথে একটা ক্রিয়া করবে, মানে আকর্ষণ করবে। তো এই হোলগুলো যখন এটার সাথে আমরা মিশাইলাম তখন কিন্তু ওর মধ্যে হোলগুলোর সাথে কিন্তু ও করে না, ইউজুয়ালি ও এন টাইপের গুলোর সাথে করে, কারণ এখানে এনার্জির একটা ব্যাপার স্যাপার আছে, ওইটা আমাদের সিলেবাসে নেই, ওইটাতে আমি যাচ্ছি না। সো আমরা যখন তাদের মিশাইলাম তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে এখানে হোল আছে, ফ্রি ইলেকট্রন আছে, যখন আমরা মিশাইলাম তখন দেখো এই জায়গাটার মধ্যে ঘটনাটা ঘটছে। এইখানকার কিছু সংখ্যক হোল এইখানকার ইলেকট্রনের সাথে এসে মিশে গেছে। আবার দেখো অ্যানিমেশনটা, আগে ছিল এই অবস্থায়, হোলগুলা এইখানকার ফ্রি ইলেকট্রনের সাথে এসে মিশে গেছে। মিশে গেলে কি হয়েছে, মিশে তারা কি হয়ে যায় আমরা জানি, নিউট্রাল হয়ে যায়। সো এই জায়গাটার মধ্যে না দেখতেছি হোল, এই জায়গাটার মধ্যে না দেখতেছি ফ্রি ইলেকট্রন, কারণ এইখানকার হোল এইখানকার ফ্রি ইলেকট্রনের সাথে কি হয়ে গেছে, এইখানকার ফ্রি ইলেকট্রনের সাথে মিশে গেছে। মিশে গেছে মিন্স এইখানকার সাথে সে নিউট্রাল ফর্ম করছে। তো এই যে নিউট্রাল ফর্ম করছে, আরো গেল না কেন, এই হোলগুলো এখানে গেল না কেন, এই ইলেকট্রনগুলো এখানে গেল না কেন? সমস্যাটা এখানে যে আমার এই যে এই জিনিসগুলো আছে, এই ফ্রি ইলেকট্রনগুলো, এই ফ্রি ইলেকট্রনগুলো যখন এইখানে আসতে চায় তখন দেখো ও আসতে যাচ্ছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, এখানে কি আছে বসে, বি মাইনাস গুলো আছে না, বি মাইনাস গুলো বসে আছে। বি মাইনাস গুলো যদি বসে থাকে, বি মাইনাস গুলা এই ইলেকট্রন গুলার প্রতি কি আকর্ষণ দেখায় না বিকর্ষণ দেখায়? ও মাইনাস, এই ফ্রি ইলেকট্রন মাইনাস যখন ও আসতে যাবে বি মাইনাস কি করবে, ধাক্কা দিবে। এটাও অ্যানিমেশনের মাধ্যমে দেখি। সো আমরা যখন ও আসবে তখন কি একটা ধাক্কা প্রোভাইড করবে, দেখো আসছে ধাক্কা দিছে, আবার দেখাই আমরা যখন সে আসতে চায় একটা ধাক্কা প্রোভাইড করে, আবার দেখি আসতে চায় যখন একটা ধাক্কা দিচ্ছে, কে ধাক্কা দিচ্ছে, এখানে বি মাইনাস গুলা। তাহলে একটা সুনির্দিষ্ট অঞ্চল পর্যন্ত আসতে পারে, ধাক্কাটা পার করেও আসতে পারে, ধাক্কা দিচ্ছে তাও সে আসতে পারে একটা সুনির্দিষ্ট অঞ্চল পর্যন্ত। বাট এরপরে একটা সুনির্দিষ্ট অঞ্চলের পরের যে ইলেকট্রনগুলা ফ্রি ইলেকট্রনগুলো ওইগুলা চাইলেও আসতে পারে না, কারণ তার জন্য ধাক্কার পরিমাণটা বেশি, এইখানের আকর্ষণের পরিমাণ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি এটার আকর্ষণে আসবে নাকি, এর আকর্ষণে ও আসবে। সো ও যখন আসতে চায় তখন ওর আকর্ষণটা অতটাও বেশি না ওর ধাক্কার তুলনায়, সো দ্যাট ও আসতে চেয়েও পারে না, কারণ ওর আকর্ষণটা অতটাও বেশি না যা এই বিকর্ষণকে উপেক্ষা করে তাকে আনতে দিবে। তাহলে দাঁড়াইলো কি, তাহলে দাঁড়াইলো একটা সুনির্দিষ্ট অঞ্চল পর্যন্ত আমার হোলগুলো মিসিং, একটা সুনির্দিষ্ট অঞ্চল পর্যন্ত আমার ফ্রি ইলেকট্রনগুলো মিসিং। এন টাইপে ফ্রি ইলেকট্রন মিসিং, পি টাইপের একটা সুনির্দিষ্ট অঞ্চলে আমার হোলগুলো মিসিং। তাহলে এখানে রইলো কারা কারা, এখানে রইলো হচ্ছে আমার সেই পি প্লাস গুলা, পি প্লাস পি প্লাস পি প্লাস ছিল না, এখানে পি প্লাস গুলো রয়ে গেছে, এগুলো পি মাথায় রাখবা, এগুলো পি প্লাস গুলো রয়ে গেছে। আর এখানে রয়ে গেল কি বি মাইনাস গুলা। সো এইখানে কোনো হোল নাই, এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই, তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার মধ্যে আমরা বলতে পারি না এইখানে একটা নেগেটিভ অঞ্চল দেখা যাবে। আচ্ছা আমি জিনিসটা নিয়ে আসি স্ক্রিনটা। হ্যাঁ, তো এই অঞ্চলটার মধ্যে কি একটা নেগেটিভ
অঞ্চল দেখা যাবে। কেন? কারণ এখানে আগে নেগেটিভ ছিল না, কেন আগে এখানে বি মাইনাস ছিল যেমন, হোলও ছিল তেমন, মানে ওভারঅল সিস্টেমটাকে নিউট্রাল আমরা বলতাম, ওভারঅল জিনিসটাকে নিউট্রাল বলতাম। বাট যখন এই হোলগুলো চলে গেছে, হোলের জায়গায় নাই, তখন এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি আছে কি, এই জায়গাটার মধ্যে অ্যাকচুয়ালি তখন থাকবে হচ্ছে শুধুমাত্র বি মাইনাস, রাইট? সো এই জায়গাটার মধ্যে তখন অ্যাকচুয়ালি থাকতেছে হচ্ছে বি মাইনাস। সো বি মাইনাসটা যখন সে এই জায়গাটার মধ্যে আছে, তখন এই জায়গাটা কিসের মতন আচরণ করবে? একটা নেগেটিভ চার্জ প্রাপ্ত অঞ্চলের মতন আচরণ করবে। এটা একটা নেগেটিভ চার্জ প্রাপ্ত অঞ্চল হিসেবে আচরণ করবে। আবার এখানে ছিল কি পি প্লাস আর ফ্রি ইলেকট্রন ছিল তার মধ্যে, বাট ফ্রি ইলেকট্রনগুলো এখন আছে নাই। যখন পিএন জাংশন ক্রিয়েট করা হয়েছে, দুইটাকে মিলানো হয়েছে, তখন এই ফ্রি ইলেকট্রনগুলো হারায় গেছে। হারায় গেছে বলতে কি, দুইজন মিলে গায়েব। গায়েব মানে নিউট্রাল আর কি, নিউট্রালটাকে আর আমরা অস্তিত্ব আকারে প্রকাশ করতেছি না। সো হোল আর ইলেকট্রন মিলে গায়েব হয়ে গেছে। সো এই জায়গাটার মধ্যে থেকে যাবে কি পি প্লাস, আর পি প্লাস থেকে যাইলে তাহলে এই অঞ্চলটা অ্যাকচুয়ালি কি অঞ্চল হবে? পজিটিভ চার্জ বিশিষ্ট অঞ্চল হবে। এটা হবে পজিটিভ চার্জ প্রাপ্ত একটা অঞ্চল। তাহলে বন্ধুরা জিনিসটা কি দেখা গেছে যে একটা অংশে পিএন জাংশন, এটা পিএন জাংশনের আমার পি টাইপের অংশে একটা নেগেটিভ পার্ট, খেয়াল রাখবা এখানে কিন্তু ইম্পর্টেন্ট, পি টাইপের সংলগ্ন পিএন জাংশনের অংশে নেগেটিভ একটা অঞ্চল, এন টাইপের সংলগ্ন পিএন জাংশনে পজিটিভ একটা অঞ্চল। নামের সাথে কিন্তু উল্টা, পি এর সাথে মাইনাস অঞ্চল, এন এর সাথে প্লাস অঞ্চল। তো পি এর সাথে যখন মাইনাস অঞ্চল আর এন এর সাথে যখন প্লাস অঞ্চল হবে, তখন এই জায়গাটার মধ্যে আমরা জানি প্লাস চার্জ বেশি থাকা মানে কি, প্লাস চার্জ বেশি থাকা দ্যাট মিন্স এই জায়গাটার মধ্যে আচ্ছা প্লাস চার্জ মাইনাস চার্জ বেশি থাকা মানে কি, মাইনাস চার্জ বেশি থাকা মানে নেগেটিভ বিভব, প্লাস চার্জ বেশি থাকা মানে কি, প্লাস চার্জ বেশি থাকা মানে পজিটিভ বিভব। দ্যাট মিন্স এখানে একটা পজিটিভ বিভব বিশিষ্ট অঞ্চল গঠিত হবে আর এখানে একটা নেগেটিভ বিভব বিশিষ্ট অঞ্চল গঠিত হবে। বিভবটা কি এটা তোমরা সবাই জানো, আমি তোমাদের পড়াইছি। বিভবের কমন ফর্মুলা শিখছো স্থির তড়িতে, V = 1/4 পাই এপসিলন নট Q বাই R, এই ফর্মুলা শিখছো। সো পজিটিভ চার্জের কারণে পজিটিভ বিভব গঠন হবে, নেগেটিভ চার্জের কারণে নেগেটিভ বিভব গঠন হবে। সো এই জায়গা আর এই জায়গার মধ্যে কি একটা বিভব পার্থক্য। ব্যাটারি কি, ব্যাটারি একটা মাথা পজিটিভ থাকে, একটা মাথা নেগেটিভ থাকে। সো যেই মাথায় পজিটিভ সে জায়গায় পজিটিভ চার্জের আধিক্য, যে জায়গায় নেগেটিভ সেখানে নেগেটিভ চার্জের আধিক্য। তার মানে ব্যাটারির দুই প্রান্তে কি বিভব পার্থক্য আছে। তাহলে এখানে পজিটিভ চার্জ পজিটিভ বিভব, এখানে নেগেটিভ চার্জ নেগেটিভ বিভব, তার মানে তাদের মধ্যে কি থাকবে? একটা বিভব পার্থক্য থাকবে। আর এই বিভব পার্থক্যটাকে আমরা নাম দিচ্ছি কি ডিপ্লেশন লেয়ার। এটাকে আমরা নাম দিচ্ছি কি ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন কথাটার অর্থ এইভাবে চিন্তা করতে পারি বঞ্চিত। তো এই জিনিসটাকে আমরা বলতে পারি এরকম যে এই জায়গাগুলো তাদের স্বীয় চার্জগুলো থেকে কিছুটা বঞ্চিত আছে, তাই সে চার্জ ফর্ম করছে। পি টাইপের সংলগ্ন নেগেটিভ চার্জ, এন টাইপের সংলগ্ন পজিটিভ চার্জ, তাদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে। আর এই বিভব পার্থক্যের আমরা একটা নাম দিচ্ছি। এই বিভব পার্থক্যের নামটা কি? এই বিভব পার্থক্যের নামটা দিচ্ছি আমরা পটেনশিয়াল ব্যারিয়ার। দেখো এই বিভব পার্থক্যের নামটা দিচ্ছি পটেনশিয়াল ব্যারিয়ার, এটা ভি নট দিয়ে প্রকাশ করতেছি। আমি জুম ইন করে নিয়ে আসলাম। এইটাকে আমরা পজিটিভ বিভব বিশিষ্ট অঞ্চল, এটাকে নেগেটিভ বিভব বিশিষ্ট অঞ্চল, দুইটার মধ্যে বিভব পার্থক্য যেটা সেটাকে আমরা বলছি পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব প্রাচীর। এটার অ্যামাউন্ট কত? এটার অ্যামাউন্ট হচ্ছে ভি নট। এটার অ্যামাউন্ট হচ্ছে কত? এটার অ্যামাউন্ট হচ্ছে ভি নট। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? পি টাইপ এন টাইপ যখন মিলানো হয় তখন তাদের মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার ফর্ম হয়। ডিপ্লেশন লেয়ারের এক প্রান্ত পজিটিভ, এই যে পজিটিভ মাথা, এক প্রান্ত নেগেটিভ, তাদের মধ্যে বিভব পার্থক্য আছে। আর এই বিভব পার্থক্যের মান কত? ভি নট। ওই বিভব পার্থক্যের মান কত? ভি নট। একটা বিভব পার্থক্য ক্রিয়েট হচ্ছে, মানে ব্যাটারির মতন আচরণ করছে, ক্ষুদ্র ব্যাটারির মতো। এই ছোট্ট জায়গা একটা ক্ষুদ্র ব্যাটারির মতন আচরণ করতেছে। তাহলে আমরা ডিপ্লেশন লেয়ারটা কি বুঝছি? এটা একটু কমেন্টে জানাও আমাকে। সবাই কমেন্টে জানাও যে ডিপ্লেশন লেয়ার পর্যন্ত আমরা আলোচনাটা বুঝছি কিনা। ডিপ্লেশন লেয়ারটা আমরা বুঝছি কিনা সবাই জানাও কমেন্টে। আমি কমেন্ট করব এখন। আবার কমেন্টে জানাও। বুঝছি তো আবার লেয়ারটা বুঝান। জি ভাই বুঝছি। ইমরান হাসান লিখতেছে বুঝছি, রাকিবুল হাসান লিখতেছে জি বুঝেছি। তারপরে কমেন্ট করো কমেন্টে জানাও পি টাইপের নেগেটিভ কেন হয়। ওই যে বললাম পি টাইপ কাকে নিয়ে আসছিল? হোলকে নিয়ে আসছিল, তাই না? পি টাইপ নিজে কি নিউট্রাল না পজিটিভ না নেগেটিভ? আমি বলছি কিন্তু এই জিনিসটা পি টাইপ নিউট্রাল, এন টাইপ কি নিউট্রাল। যখন তাদেরকে মিক্স করছি তখন কি আর সে নিউট্রাল থাকতে পারছে? আবার অ্যানিমেশনটা দেখলেই বুঝবা, শুরু থেকে আবার অ্যানিমেশনটা দেখাতেই বুঝবা। পি টাইপটা প্রথমে ছিল এরকম, তাই না? এরকম ছিল, এখন কি সে নিউট্রাল, পি টাইপ নিউট্রাল। এখন এন টাইপটা কি নিউট্রাল। সো দুইটাই নিউট্রাল আছে এখন।
এখন যখন এই হোলগুলা এই ইলেকট্রন কর্তৃক আকর্ষিত হয়েছে, এই হোলগুলা যখন এই ইলেকট্রন কর্তৃক আকর্ষিত হয়েছে, তখন এই জিনিসটা হোল আগে ছিল, নিউট্রাল আগে ছিল, এখন কি আর এই পর্যন্ত অঞ্চলটা নিউট্রাল থাকতে পারছে? পারেন। আবার এইখানে ইলেকট্রন আগে ছিল, নিউট্রাল আগে ছিল, ইলেকট্রন ওর সাথে মিশে গায়েব হয়ে গেছে, ইলেকট্রন এখন হারায় গেছে, তাহলে কি আর সে নিউট্রাল থাকতে পারতেছে? নিউট্রাল থাকতে পারতেছে না। কারণ এখানে কিন্তু হোল চলে যাওয়ায় আগে ছিল নিউট্রাল বি মাইনাস এর সাথে, তাই না? সো এখন কিন্তু শুধু বি মাইনাস গুলোই রয়ে গেছে, বাট হোলটা আর নাই, তার মানে এই জায়গায় একটা নেগেটিভ অঞ্চল। তাই পি টাইপের সাথে নেগেটিভ অঞ্চল। কারণ পি টাইপ কাদের নিয়ে গঠিত? বি মাইনাস আর হোল। আর এন টাইপ কাদের নিয়ে গঠিত? পি প্লাস আর ফ্রি ইলেকট্রন। সো এখানে একটা নেগেটিভ অঞ্চল, এখানে একটা পজিটিভ অঞ্চল পাবো। পরবর্তীতে আর কেন ইলেকট্রন আসতে পারে নাই? সবগুলা কেন চলে আসে নাই? কারণটা হচ্ছে আমার যাওয়ার সময় এখন পর্যাপ্ত পরিমাণের বাধা সে প্রোভাইড করতেছে। আগের গুলো যেন যেতে পারছে, কারণ আগে আকর্ষণটা ছিল বেশি বিকর্ষণের তুলনায়, আর এখন ও যখন আসবে তখন আগে পাচ্ছে নেগেটিভ গুলোরই বেশি। দ্যাট মিন্স ও যখন যাবে তখন কিন্তু সে ধাক্কাটাই বেশি পাবে আকর্ষণের তুলনায়, তাই সে আর যাইতে পারে নাই। তাহলে আমরা এই জায়গাটার মধ্যে একটা পজিটিভ ও নেগেটিভ অঞ্চল, এই জায়গাটার মধ্যে একটা পজিটিভ অঞ্চল পাচ্ছি। ঠিক আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে, আর সেই বিভব পার্থক্যটাকে আমরা বলছি কি পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব প্রাচীর। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে ডিপ্লেশন লেয়ার নামে পরিচিত। সো পটেনশিয়াল ব্যারিয়ার বা বিভব প্রাচীর এর দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি হবে। তারপরে আর বলো কি কি বুঝতে চাও? আচ্ছা, তো এরপরে দেখি আর কে কি বুঝতে চাচ্ছ। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি। যারা আলটিমেটলি ক্লাসটা দেখছি সবাই বুঝতে পারছি। আর ক্লাসটার নোটসটা তো দিয়ে দিব, সো নোটস তোলা নিয়ে এখন প্যারা খেলানো, এখন তোমরা জাস্ট বুঝে যাও। আর এরপরে আমরা হচ্ছে আলাদা আলাদা কাজ করব। তারপরে হ্যাঁ, এখানে একজন প্রশ্ন করছো, ভাই আপনি বলেছেন হোলে বন্ধনের ইলেকট্রন আসে কিন্তু এখানে মুক্ত ইলেকট্রন আসলো না কেন? এখানে খেয়াল করে দেখো, আমরা এনার্জির ব্যাপার স্যাপার আছে একটা। আমি যদি ক্লাসটার আগে তোমরা যাও, রেকর্ডিংটা যখন দেখবা, তখন আমি যখন বলছি যে এই ফসফরাসের পঞ্চম ইলেকট্রনটা কেন আমার বন্ধন পরিবহন ইলেকট্রন হিসেবে কাজ করে, কেন সে অ্যাকচুয়ালি আমার হোলের সাথে ইন্টারঅ্যাকশনটা কম করে বা করে না, এভাবে কেন চিন্তা করি আমরা? কারণ হচ্ছে তার এনার্জিটা বেশি, আর হোল কি করে? বন্ধনের ইলেকট্রনগুলোর সাথে ইন্টারঅ্যাকশন করে বেশি। এমন না যে পরিবহন ইলেকট্রনের সাথে একবারে করে না। এখন এখানে খেয়াল করে দেখো, দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালস কিন্তু মিশতেছে, দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালস মিশতেছে। এইখানের ফ্রি ইলেকট্রনটা কার থেকে তৈরি? এখানের ফ্রি ইলেকট্রনটা কিন্তু ওদের মধ্য থেকে তৈরি না, তাই না? এখানে ফ্রি ইলেকট্রনটা ওদের মধ্যে থেকে তৈরি না। সো এইখানকার এনার্জি লেভেল আর ওইখানকার এনার্জি লেভেল ম্যাচ করতে পারে। এমন হইতে পারে এইখানকার কোভ্যালেন্টের এনার্জি আর এইখানকার ফ্রি ইলেকট্রনের এনার্জি সেম সেম হইতে পারে না, দুটো ডিফারেন্ট ম্যাটেরিয়াল। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাকচুয়ালি কি করতে পারে? ইন্টারঅ্যাক্ট করতে পারে। সো এই জিনিসটা ক্লাসের মধ্যেও বলছিলাম। আচ্ছা, জান্নাতুল নাইম লিখছে যে স্যার কমেন্ট তো একবারও পড়েন নাই, কই পড়তেছি তো। সিনথিয়া সিমিন লিখছে ভাইয়া আলহামদুলিল্লাহ। আলিফ খান লিখছে, মেনশন দিছে। শিপন চৌধুরী লিখছে সেরা ক্লাস ভাইয়া। সালওয়া হোসেন লিখছে অসাধারণ। তারপরে শাফি লিখছে হাত পা গুটিয়ে বসে আছি। তারপরে জান্নাতুল নাইম বুঝছি। রাতুল হাসান লিখছে সিলিকন বোরনের সাথে মিশ্রিত হয় কেন? সিলিকন বোরনের সাথে মিশ্রিত হয় কেন এটা কিছুক্ষণ আগের আলোচনা ছিল, তুমি ক্লাসটার রেকর্ডিংটা দেখলে পুরোটা বুঝে যাবা আশা করি। তারপরে আচ্ছা, ওইটার উত্তরটা আমি দিছি। তারপরে জিনিসটা, আচ্ছা এই প্রশ্নটা আমি বুঝি নাই ভাইয়া। সিলিকন আর জার্মেনিয়ামের বাইরের কক্ষে 4টি যোজন ইলেকট্রন থাকা সত্ত্বেও প্রতিবেশী পরমাণুর সঙ্গে ইলেকট্রন ভাগাভাগি করে সমযোজী বন্ধনের সাহায্যে বিশুদ্ধ কেলাস গঠন করে কেন? এই প্রশ্নটা আমি ঠিক বুঝি নাই অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইছো। তারপরে এই চ্যাপ্টারের জন্য মোট কয়টা লেকচার হবে? সাধারণত আমরা যদি রেকর্ডেড লেকচার নিতাম তাহলে ক্লাস সংখ্যা কম হতো, এখন ক্লাস সংখ্যাটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। সো আমাদের একটা ছোট্ট পার্ট বাকি আছে, এই ছোট্ট পার্টটা আমরা পড়েই আমাদের কিন্তু ক্লাসটা আজকে শেষ করে দিবে, এরপর আমরা কিছুক্ষণ কথা বলবো। তো আমরা এই পর্যন্ত বুঝছি, রাইট? সো এই পর্যন্ত আমরা সবাই বুঝছি যে ডিপ্লেশন লেয়ারটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গাটা থেকে আমরা ছোট্ট একটা পার্ট পড়বো। এই ছোট্ট পার্ট পড়লে আমাদের আসলে এই পিএন জাংশনের পার্টটা ক্লিয়ার, তারপর পিএন জাংশনের ব্যবহার অন্যান্য কিছু মানে পরের ক্লাসে পড়বো। এইখানে আমি কি বলছি? পজিটিভ চার্জের আধিক্য মানে পজিটিভ বিভব। এইখানে আমি কি বলছি? নেগেটিভ চার্জের আধিক্য মানে নেগেটিভ বিভব। এখন এটার একটা গ্রাফ আকারে প্রকাশ করব। এই ছোট্ট একটা পার্ট বাট অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা পরে শেষ করব। আমরা এখান থেকে দাগটা আনলাম একটা, এখান থেকে দাগটা আনলাম একটা। দাগটা আনার পর এখানে পজিটিভ বিভব আমি যদি একটা শূন্য মানে এক্সিস লাইন একটা এক্স অক্ষ রাখছি, একটা এক্স অক্ষ রাখছি, উপরে গেলে বিভব পজিটিভ, নিচে গেলে বিভব নেগেটিভ, এভাবে চিন্তা করো।
তাহলে এখানে যেহেতু পজিটিভ বিভব, তাহলে বিভবটা থাকবে কি উপরে, দেখো গ্রিন কালারের মার্ক দিয়ে দেখাচ্ছি এখানকার বিভবটা, এই অঞ্চলটার বিভবটা, এই অঞ্চলটার বিভবটা দেখাচ্ছি, এই যে দেখো গ্রিন কালারের মার্ক দিয়ে, এটা কি আমাদের এক্স অ্যাক্সিস থেকে উপরে, দ্যাট মিন্স বিভবটা পজিটিভ, আর এই জায়গাটার বিভবটা নেগেটিভ মানে মাইনাস, সো মাইনাস নিচে, সো এই দাগ থেকে আমি নিচে দেখাইছি। এই পর্যন্ত ক্লিয়ার যে পজিটিভ আর নেগেটিভ বিভব। তারপর আমি যদি এদেরকে কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলে আমাদের এখানে কি থাকবে, কানেক্ট করে দিলে এই জায়গাটার মধ্যে একটা লাইন বা একটা গ্রাফ আসবে। এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। এই গ্রাফের প্রত্যেকটা জিনিসের মিনিং আছে, আমি মিনিং গুলো আসতেছি এখন। আমরা এখানে, এটা কিন্তু এক্স অক্ষ, এটা কিন্তু এক্স অক্ষ না, মাথায় রাখবা এটা এক্স অক্ষ। এখানে আমি জাস্ট একটা হরিজন্টাল লাইন টানছি, এখানে একটা ভার্টিক্যাল লাইন আছে, একটা ত্রিভুজ ফর্ম করছে, আর কিচ্ছু না, একটা ত্রিভুজ বানাইছে। এখন এই ত্রিভুজটা বানানোর পরে এখানে খেয়াল করো, এই নীল কালার আর এই কালো কালার আর এই অতিভুজ, মানে এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা কি মিন করে, লম্বটা কি মিন করে, ভূমিটা কি মিন করে। বুঝাই যাচ্ছে ভূমিটা দূরত্ব মিন করতেছে, তাই না? ডিপ্রেশন লেয়ারটা কতটুকু জায়গা জুড়ে, সেই দূরত্বটা মিন করতেছে। আর এই ভূমিটা কি, আমরা যেহেতু y অক্ষ বরাবর কাকে রাখছি, y অক্ষ বরাবর বিভব, y অক্ষ বরাবর উপরে গেলে বিভব বেশি, নিচে গেলে বিভব কম, তার মানে এই হাইটটা একটা বিভব পার্থক্য, এর আর এর মধ্যে বিভব পার্থক্য। সো বিভব পার্থক্য আমরা অলরেডি নাম দিছি পটেনশিয়াল ভেরিয়ার বা বিভব প্রাচীর। তাহলে এই হাইটটা, নীল কালারের হাইটটাকে আমরা বলতে পারি বিভব প্রাচীর। এই জিনিসটা বোঝা ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমার উদ্দীপক আকারে দিয়ে দিতে পারে। সো এইটুকুর মান যা মাথায় রাখবা, ভি নট মানে বিভব প্রাচীরের মান। আবার এইখানে নিচের যে অংশটা, এটাকে বলছি দূরত্ব, দূরত্বকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখন খেয়াল করে দেখো, এইখানে যে অতিভুজটা আছে, অতিভুজটাকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা এইভাবে চিন্তা করতে পারি না, অতিভুজের ঢাল কত? অতিভুজের ঢাল যেটা, ঢাল আমরা কি জানি, ডেল ওয়াই বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল এক্স জানি, ঠিক আছে? আমি একটু বোর্ডটা মুছে নিচ্ছি। তো আমরা ঢাল জানি ডেল ওয়াই বাই ডেল এক্স। তো এখানে ডেল ওয়াইটাকে, এখানে ডেল ওয়াইটাকে, ডেল ওয়াইটা আমার বিভব প্রাচীর বা আমার পটেনশিয়াল ভেরিয়ার, ডেল এক্সটাকে, ডেল এক্স হচ্ছে আমার আর। একটা জিনিসকে আমি তোমাদের পড়াইছি, যে আমি তোমাদের সিট তৈরি ক্লাসে এরকম একটা ফর্মুলা পড়াইছিলাম, মনে করে দেখো, ডিভি বাই ডিআর, প্রাবল্য ইকুয়াল টু বিভব পার্থক্য বাই দূরত্বের পরিবর্তন। এভাবে আমরা পড়াইছি একটা জিনিস। এখানে কি সেম একটা জিনিস পাচ্ছি না, বিভব পার্থক্য বাই দূরত্ব, মানে দূরত্বের একটা মান। তো এই জিনিসটাকে কিন্তু আমরা তুলনা করতে পারি কার সাথে? এই জিনিসটাকে আমরা তুলনা করতে পারি ই এর সাথে, মানে প্রাবল্যের সাথে। প্রাবল্য জিনিসটা কি? প্রাবল্য জিনিসটা তোমরা জানো, পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে তড়িৎ বলরেখাগুলো যায়, রাইট? আর নেগেটিভ চার্জের দিকে এগুলো আসে। এই লাইনগুলোর যে ডেনসিটি, এই লাইনগুলোর যে ঘনত্ব, এই ঘনত্বটাই তো প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তাই না? সো এখানে দেখো, পজিটিভ চার্জ বিশিষ্ট জায়গা আছে, নেগেটিভ চার্জ বিশিষ্ট জায়গা আছে। পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমরা কি চিন্তা করতে পারি? আমরা এরকম চিন্তা করতে পারি না? আমি এই জায়গাটার মধ্যে দেখাই, আমরা এরকম চিন্তা করতে পারি। আমি এই জিনিসটাকে একটু রিক্রিয়েট করি ছোট করে, জাস্ট ডিপ্লেশন লেয়ার পর্যন্ত আমি আঁকবো, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ারের মাঝখানে একটা দাগ, এখানে হচ্ছে আমার মাইনাস চার্জগুলা, আর এখানে হচ্ছে আমার প্লাস চার্জগুলা। জাস্ট এই পর্যন্ত অংশ আমি আঁকছি, ঠিক আছে? এই পর্যন্ত অংশটা আমি এখানে আঁকছি। আঁকার পরে এখন দেখো, আমরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে বলছি ই থাকে, মানে প্রাবল্য থাকে। দ্যাট মিন্স এখানে কিন্তু অবশ্যই এরকম একটা প্রাবল্যের জায়গা থাকবে, সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল এখানে একটা গঠন হবে। তো এই যে প্রাবল্যের ভ্যালুটা কত, সেটা কিন্তু আমরা ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। সেই ফর্মুলাটা কি? ভি নট বাই আর। বা এই গ্রাফ থেকেও কিন্তু বের করা যায়। গ্রাফে যদি তোমার এই পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকে, এই পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া থাকে, তুমি ঢাল বের করতে পারবে না। ঢালের সূত্র শিখছো না, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এটার ভুজ কোটি দেওয়া আছে, এটার ভুজ কোটি দেওয়া আছে। কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর করলে কি পাবা? এই লাইনটার গ্রাফ পাবা, এই লাইনটার ঢাল পাবা না? আমি তো ঢাল লিখছি, আমি বলি নাই এই লাইনের মান হচ্ছে প্রাবল্য, আমি বলছি এই লাইনের ঢাল, মানে গ্রেডিয়েন্ট বাই ঢাল, ঢাল হচ্ছে প্রাবল্য। এই লাইনের ঢাল হচ্ছে প্রাবল্য। আমি কিন্তু অতিভুজ বের করিনি, অতিভুজের মান প্রাবল্য না, অতিভুজের যে ঢালটা আছে সেটা প্রাবল্য। ঢাল বের করার সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এটার ভুজ কোটি দেওয়া থাকে, এটার ভুজ কোটি দেওয়া থাকে, তুমি বের করতে পারো। বা tan থিটা, এটা যদি আমার অ্যাঙ্গেল দেওয়া থাকে এখানে, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো tan থিটা দিয়ে। তাহলে বন্ধুরা, আশা করি এই গ্রাফ পর্যন্ত তোমরা আলোচনাটা বুঝছো। এই গ্রাফ পর্যন্ত আলোচনাটা বুঝলে আমাদের অনেকগুলো জিনিস ক্লিয়ার। পরের ক্লাসে আমরা ডায়োডের বায়াসিং দেখবো। বায়াসিংটাও অনেক ইম্পর্টেন্ট, বাট আজকের ক্লাসটা আমি বলবো সবচেয়ে বেস লেভেলের,
যারা যারা পরের ক্লাস অ্যাটেন্ড করতে চাও, যদি আজকের ক্লাসে শেষেও জয়েন করে থাকো, পরের ক্লাসে যারা অ্যাটেন্ড করতে চাও অবশ্যই আজকের ক্লাসটা পুরোটা দেখে নিবা। তো এখন তোমরা জানো ক্লাসটা কেমন হয়েছে, আর পরের ক্লাসে কোনো কিছু ইমপ্রুভমেন্ট আনা যায় কিনা বা অন্য কোনো সেটআপ তোমরা প্রেফার করো কিনা। হ্যাঁ বলো, কমেন্ট করো তোমরা। আমার ক্লাস শেষ, এখন গল্প করবো। দেখি কমেন্ট করো সবাই। সবাই কমেন্ট করো। লাস্ট পর্যন্ত নেট দিচ্ছে না, সমস্যা নেই, তোমরা যদি ক্লাসটা রেকর্ডেডটা দেখো তাহলেই হবে। আর আমি বাসায় যেতে যেতেই তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। আজকের ক্লাসে ঠিক এই পর্যন্ত পিডিএফটা তোমরা পাবা লেকচার 2 হিসেবে। সো লেকচার 1 এর পিডিএফটাও থাকবে। সো তোমরা আশা করি সবগুলো জিনিস দেখে নিতে পারবা। তারপরে আরো বলো কি কি জানতে চাও। আর আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আবার দেখো তোমরা পুরোটাই বুঝবা। আর আশা করি কারোই বুঝতে কোনো সমস্যা হবে না। আর সবাই একটু জানাও আমাদের ক্লাসটা কেমন হচ্ছে। গতকাল যেমন আমরা নিজেরাই বুঝছি, আমাদের টেকনিক্যাল কিছু এরর ছিল। আজকে এখন পর্যন্ত আমরা মানে ক্লাস নেওয়ার সময় তো বোঝা যায় না অ্যাকচুয়ালি টেকনিক্যাল এরর মানে তোমাদের পার্সপেক্টিভ থেকে কেমন আসতেছে। বাট তোমরা বলবা যে ভাই এই জিনিসটা একটু এমন করলে হবে, এই জিনিসটা এমন করলে হবে। যে কোনো মতামত তোমরা পিওসি গ্রুপে বা আমার এএসডি গ্রুপে যে কোনো গ্রুপে দিতে পারো। সো আমি এই মতামতগুলো অনেক গুরুত্বের সাথেই নেব। আর কালকেও একটা ক্লাস আছে আমার, জানো কালকে সন্ধ্যা 6টা বাজে আমরা এইটার থেকে বাকি অংশটা কন্টিনিউ করব। আর এই ক্লাস পর্যন্ত যে আলোচনাটা আছে সেই আলোচনাগুলো ভালো করে দেখে নিলেই হবে। সো আমাদের প্রথম ক্লাসটার ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্ট করছি, বাট সেকেন্ড আজকের ক্লাসটা কিন্তু বেস লেভেলের ক্লাস ছিল। এই বেস লেভেলের ক্লাসটা করতেই হবে। প্রথম ক্লাসটা না করে সেকেন্ড ক্লাস থেকে কেউ যদি কন্টিনিউ করে কোনো সমস্যা নেই, বাট আজকে থেকে মাস্ট। আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাসটা শেষ। ইশতিয়াককে কি আমি আবার নিয়ে আসবো? না ইশতিয়াককে নিয়ে আসবো। আচ্ছা তো আজকে আমাদের এখানে শেষ। ইশতিয়াকও আছে আমার সাথেই। তো ইশতিয়াককে বলো কি করতে পারি আজকে। ইশতিয়াকের সাথে বাইরে বেরোবো। কোথায় বেরোবো পারলে গেস করো তোমরা কমেন্টে। সবাই লং ড্রাইভে যাবা? তো আজকে আমরা বাইরে বেরোবো ইনশাআল্লাহ। তো দোয়া করো আমাদের জন্য। আর এই ক্লাসগুলোর অবশ্যই রিভিউগুলো তোমরা দিও, যেন হচ্ছে আমরা জানতে পারি যে আমাদের আর কি কি ইমপ্রুভমেন্ট আমরা দিতে পারি। টিভিতে সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, সবগুলো জিনিসই তোমরা জানো, খুঁটিনাটি জিনিসগুলো হলো। ঠিক আছে। আর পিডিএফ নিয়ে তোমার ক্লাস নোট তোলা নিয়ে একবারই চিন্তা করবা না। পিডিএফ দিয়ে দিব, নোটটা সুন্দর করে তুলবা, তুলে আপলোড করবা। তাহলে আজকে আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে।